যার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আমাদের সমস্ত খারাপ জিনিস ভালো জিনিসগুলো ফলগুলো ভোগ করতে এসেছি, এবং মৃত্যুর পরে সে জানতে পারে যে হ্যাঁ আমি আমার কাজগুলো ঠিকঠাক করে এসেছি, এরপরে যা কিছু আমার সাথে হবে বা যা কন্ট্রাক্ট আমি সাইন করবো ইউনিভার্সের সাথে সেটা ভালোই হবে। তো অবভিয়াসলি তখন মৃত্যুর পরের সময়টা তাদের ভালোই লাগবে। কিন্তু তুমি তোমাকে ভগবান একটা টাইম দিয়েছে, তুমি সেই টাইমের আগে চলে গেলে, তো তোমাকে তো ভগবান ক্ষমা করবে, সরি বলবো। আর আমি কেন বলবো, সে কেন বলবে না, এই ইগোটা যখন চলে আসে না, তখন আর সরিটা অতটা ভ্যালিউ থাকে না। কিন্তু সরিটার ভ্যালিউ পরে হয়, এতটাই পরে হয় আর এতটাই দেরিতে হয়, মানে তখন রিগ্রেট করলেও কিছু কাজ হয় না, তখন হাত পা মারলেও কিছু কাজ হয় না। লাইফের কাজ মানে কর্মা কিছুটা তো কাজ করেই। এবার সেটা এই লাইফে কিন্তু তুমি সেই সুযোগটা পেয়েছো যে তুমি সেম পেনটা কি দিচ্ছ, নাকি তুমি সেই সেম পেনটার থেকে একটু হলেও নিজেকে বুঝিয়ে সামলে নিয়ে বেরিয়ে আসছো। কারণ তুমি সেই মানে সেম পেন যদি দাও, তাহলে তোমাকে আবার কিন্তু জন্ম নিতে হবে এই পেনটা পাওয়ার জন্য, মানে তুমি লাইফ সার্কেল থেকে তাহলে বেরোতে পারবে না, ওই পরকীয়াই চলে যাবে। কেউ পিএলআর করতে আসে, সে যেটা ভেবে আসে তার থেকে তাকে আরো বেশিটাই দিয়ে পাঠানো হয়, যাতে সে মানে বাকি জীবনটা একটু হেসে খেলে চলতে পারে। কারণ মানুষ আসেও এই কারণে যে প্রচন্ড ডিপ্রেশন থাকে, প্রচন্ড প্রবলেমে থাকে, কেউ কেউ থাকে যে বাঁচার ইচ্ছেই থাকে না। নিশ্চয়ই। তো আমি যদি পিএলআর করে বা রেমেডি দিয়ে বা মানুষকে হিল করে সেই মানুষটাকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারি, মানে এটা তো ভগবানকে পাওয়ার। কর্মফল, কর্মবন্ধন, শুধু কর্ম না, কর্মফল, কর্মবন্ধন। তুমি কর্ম করছো, কর্মের ফল পাচ্ছ, কিন্তু কর্মবন্ধনের সাথে যে তুমি কিভাবে আটকে যাচ্ছ মানে তোমার ধারণা নেই। আর এই কর্মবন্ধনের থেকে মানে ছাড় পাওয়াটা একদম নায়ের বরাবর। আর ওই জন্যই আমরা লাইফ সার্কেল থেকে না প্রত্যেকে বেরোতে পারি না, খুব কম, হাতে গুনে খুব কম মানুষ আছে যারা বেরোতে পারে। তুমি ডক্টরের কাছে গেলে, তুমি মেডিসিন নিলে, তোমাকে ডক্টর মেডিসিন দিলে, প্রেসক্রাইব করলো, তুমি গেলে না, কেন না তুমি ডক্টরের কাছে গেছো, তুমি জেনে গেছো যে তোমার কি প্রবলেম, ব্যাস আমার প্রবলেম ঠিক হয়ে যায়, কখনো হবে কি সেটাকে আমার কাজ করতে গিয়ে হচ্ছে না, ব্লকেজ আসছে, আমার বিজনেস ঠিকঠাক যাচ্ছে না, এগুলো সব কিছু না মানে কিছু একটা দিক থেকে হলেও পাস্ট লাইফ ভীষণভাবে কিন্তু ক্যারি করে। পাস্ট লাইফ থেকে ভীষণ প্রচণ্ডভাবে প্রবলেম আছে, কেউ ডিপ্রেশনে আছে, কারুর ফ্যামিলি ইস্যু আছে, কারুর মানি প্রবলেম রয়েছে, কারুর লাভ লাইফ প্রবলেম রয়েছে, কেউ হয়তো প্রচণ্ড টর্চার, সেটা ইনলস ফ্যামিলির থেকে হতে পারে বা তার নিজের ফ্যামিলির থেকে হতে পারে। কিছু কাজবাজ করছি ভালো থাকার জন্য করছি, তো আমরা স্পিরিচুয়ালিটিতে আসবো আমাদের যত খারাপ কাজ আছে, যত আমাদের কষ্ট আছে সেগুলোর থেকে রিলিফ পাওয়ার জন্য, মোক্ষ যেটাকে বলে, আমরা মেনলি মোক্ষ পাওয়ার জন্য স্পিরিচুয়ালিটিতে আসবো। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কী বিষয়ে কথা হবে তাই জন্য তো ক্লিক করেছেন। হ্যাঁ, আজকেও আমরা কথা বলবো পিএলআর নিয়ে, এবং পিএলআর এর মধ্যে থাকতে গেলে আমাদের অনেক রকম জিনিস আমাদের মানতে হয়, করতে হয়, এবং আমরা একটা ভেবেও রাখি যে ওই যে বলে না যে সবসে বড় রোগ ক্যা কহেগে লোক, মানে লোকের কথা শুনতে শুনতেই আমাদের জীবন অর্ধেক চলে যায়, যে ওরা কি ভাবলো, ওরা কি বলবে, পাড়ার লোক কি বলবে। কিন্তু আপনার সম্পর্ক, আপনার জীবনে কোনো বড়সড় ডিসিশন, বা তার সাথে বলতে গেলে আপনার মা বাবার যে একটা কি বলবো স্বপ্নকে মানে যদি পরিপূরণ করতে হয় আপনাকেই দরকার। কারণ তো আপনি যদি কোনো বাজে পদক্ষেপ নিয়ে নেন, তো সেটা খুবই পাপজনক হবে, এবং আপনার ভবিষ্যতে যে অনেকগুলো জীবন পাবেন সেখানেও কিন্তু অনেক রকমের প্রবলেম আপনারা দেখতে পেতে পারেন। তো সেখান থেকে মুক্তি পেতে ম্যামকে কল করতে হবে, এবং ম্যামের নাম, হ্যাঁ, আমাদের আজকে যিনি গেস্ট আছেন প্রিয়াঙ্কা ম্যাম, তিনি আজকে আমাদেরকে এইসব বিষয় নিয়ে বলেছেন। মৃত্যুর পর কী হতে পারে, মৃত্যুটা কেমন হতে পারে, বা মৃত্যুর মধ্যে যখনই আপনারা ওই ইচ্ছা মৃত্যু করলেন সেখানে কেমন হতে পারে, এবং তার সাথে সাথে রেকি, রেকি মানে তার কাছে মায়ের মতো। সব রকম সমস্যার থেকে সমাধান পেতে একমাত্র রেকি পারে সব কিছু ঠিক করতে, এবং তার সাথে সাথে মেডিটেশন কেন দরকার, সব কিছু আছে, আপনাদের দেখতে হবে। এবং আমার যে নাম্বারটা আপনারা জানেন সামনে ব্লিঙ্ক করছে, এবং ম্যামও আমাকে এই নাম্বারে কল করে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, এবং সারা বিশ্বের বাঙালি আজকে শুনছে। তার সাথে সাথে কোনো রকম যদি চান স্পিরিচুয়াল গাইডেন্স বা কোনো প্রমোশনাল কাজ করতে চান, আমাকে কল করতে হবে। হ্যাঁ, ম্যামের নাম্বার কিন্তু আমার এই যে কথা বলা শেষ হলো
তারপর থেকে ম্যামের নাম্বার দেওয়া আছে, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই চলছে ম্যাম, থ্যাংক ইউ। আমাদের আজকে প্রথম পডকাস্ট করছি আপনার সাথে, একদম। এবং আপনার একটা প্রথমে আমি প্রশ্ন করবো, যেটা হচ্ছে মানুষ যে স্পিরিচুয়ালিটি কাজ করছে, আপনিও করছেন, তো আপনার এখানে আসার একটা অন্য কারণ ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করবো না। কিন্তু ধরুন আজকে যারা যারা দর্শকরা শুনছে, তারা মানে কেন আসবে এই স্পিরিচুয়ালিটি লাইন, বা এই আধ্যাত্মিকতার লাইন, বা এখানে ঢুকে নিজের চক্রগুলোকে ঠিক করা, এত কিছু ব্যাপার থাকে, এখানে অনেক সাধনাও থাকে, তো কেন ঢুকবে ম্যাম? প্রথমত আমরা সব থেকে বলি যে আমরা যে এই যে এত কিছু কাজবাজ করছি ভালো থাকার জন্য করছি, তো আমরা স্পিরিচুয়ালিটিতে আসবো আমাদের যত খারাপ কাজ আছে, যত আমাদের কষ্ট আছে সেগুলোর থেকে রিলিফ পাওয়ার জন্য, মোক্ষ যেটাকে বলে, আমরা মেনলি মোক্ষ পাওয়ার জন্য স্পিরিচুয়ালিটিতে আসবো। তো ম্যাম আপনি আপনি কিভাবে এলেন, বা আপনার মানে রাস্তাটা কেমন ছিল? দেখো, যারা স্পিরিচুয়ালিটিতে আসে তাদের মানে কেউ কাউকে ধাক্কা দিয়ে বা কেউ কাউকে ডেকে আনতে পারে না যে ওকে। আপনি আসুন স্পিরিচুয়ালিটিতে বা কিছু। তো মানুষ যারা যারা স্পিরিচুয়ালিটিতে আসছে প্রত্যেকের লাইফে কিছু প্রচণ্ডভাবে প্রবলেম আছে। হুম। কেউ ডিপ্রেশনে আছে, কারুর ফ্যামিলি ইস্যু আছে, কারুর মানি প্রবলেম রয়েছে, কারুর লাভ লাইফ প্রবলেম রয়েছে, কেউ হয়তো প্রচণ্ড টর্চার, সেটা ইনলস ফ্যামিলির থেকে হতে পারে বা তার নিজের ফ্যামিলির থেকে হতে পারে। আমার স্পিরিচুয়ালিটিতে আসার একটাই কারণ, কারণ একটা টাইমে আমি নিজেই ভীষণ ডিপ্রেশনে ছিলাম, মানে এতটাই ছিলাম যে কেউ ভালো কথা বলছে, আমি বুঝতে পারছি না সেটা ভালো না খারাপ, ওটাতে হাসবো না কাঁদবো, বা কেউ খারাপ কথা বলছে সেটাতে কি রিয়েক্ট করা দরকার আমার, আমি বুঝতে পারছিলাম না। চুপ হয়ে গেছিলাম, না খিদে পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, কিছুই হচ্ছে না। কিন্তু কি হলো না, আমি হঠাৎ ফোনে স্ক্রল করছি, আমি একজনকে দেখি। তো সেই ভদ্রমহিলাকে দেখে আমার খুব ভালো লাগে, তার কথা শুনে আমার খুব ভালো লাগে। তো সেখানেও উনি কিছু এরকম ডিপ্রেশন বা মানুষের জীবনের যা প্রবলেম সেটা নিয়ে যে হিল হওয়া যায়, সেটাকে কাটিয়ে উঠে যে ভালো থাকা যায় সেটা নিয়ে যখন উনি কথা বললেন, আমার কোথাও একটা মনে হয়েছে যে আহ, আমি একবার কথা বলে দেখি। কারণ যেই সময় রিলটা আমার চোখের সামনে এসছে, সিরিয়াসলি আমার বাঁচার ইচ্ছেই ছিল না। ঠিক আছে, আমি অন্য দিকে চলে মানে গেছিলাম। উনিও এই আধ্যাত্মিকতার লাইনে আসেন? হ্যাঁ, উনিও আছে, ঠিক আছে, নাম কিন্তু জানা আমি যেতে পারে? আমি জানতাম না। নামটা কি জানা যেতে পারে তার? হ্যাঁ, বলবো, নাম নিশ্চয়ই বলবো। নিশ্চয়ই। মানে আজকে আমি এখানে বসে যে তোমার সাথে কথা বলছি, তার জন্য সম্পূর্ণ আমি যদি কাউকে ধন্যবাদ দিই, ওই ম্যামকে। আর ওনার সাথে কথা বলার পর, ওনার সাথে দেখা করার পর আমার এত ভালো লেগেছে, আমার তখন মনে হয়েছে যে না, উনি যেইভাবে হিল করলেন, আমার মনে হয়েছে যে না, হ্যাঁ, এই প্রবলেমটা কিছুই না, বা এই মানে আমি এটা থেকে ওভারকাম করতে পারবো। কিন্তু সবকিছুর পরেও কোথাও একটা গিয়ে ম্যাম কিছু একটা এমন বললেন যে যেটা এমনভাবে পিঞ্চ করে গেছে না, যে আমার মনে হয়েছে যে না, স্পিরিচুয়ালিটিতে আমি আসতে চাই। আমার মতন এরকম আরো অনেকের প্রবলেম থাকতেই পারে, আছে, তারাও হিল হবে। আর আমার স্পিরিচুয়ালিটিতে আসার কারণ একটাই যে আমার মতন যারা রয়েছে বা আমার থেকেও যারা খারাপ অবস্থাতে রয়েছে, তারা কোনো খারাপ ডিসিশন, ভুল ডিসিশনটা যাতে না নেয়, তারা ভালো থাকুক, তাদেরকে ভালো করার জন্য, তাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য আমার স্পিরিচুয়ালিটিতে আসার কারণ ওটাই, যে আজকে আমি যদি এই বেঁচে আছি বা এখানে বসে আছি, তাহলে তাদেরও উচিত, বা তাদেরও সেটা কি বলবো মানে উপলব্ধি করা অধিকার, উচিত। ও, অধিকার উপলব্ধি, অধিকার। হ্যাঁ, একদম। আমাদের প্রত্যেকের মানে উপলব্ধি করা উচিত, বা আমাদের প্রত্যেকের অধিকার, ভালোভাবে বাঁচা উচিত ডিপ্রেশন হুম। এনজাইটি থেকে বেরিয়ে। আর সেটার জন্য যে স্পিরিচুয়ালিটিতে আসতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু বিশ্বাসটা রাখতে হবে। ওকে। বিশ্বাসটা যদি না রাখা যায় তাহলে কোনো কিছু করেই কিছু হবে না, ইভেন মেডিসিন দিয়েও কিছু হবে না। আর স্পিরিচুয়ালিটি এমন একটা আহ, জিনিস যেখানে সত্যি মেডিসিন কাজ করে না, আর মানে মেডিসিন স্পিরিচুয়ালিটির থেকে অনেক নিচে আমার মনে হয়। কারণ হ্যাঁ, এবার তুমি যদি বলো যে তাহলে ম্যাম ক্যান্সার হচ্ছে, সেটা স্পিরিচুয়ালিটি থেকে সারানো যায় না, ক্যান্সার নিশ্চয়ই সারানো যায় না, কিন্তু এই যে ডিপ্রেশন বলো,
অ্যাংজাইটি বলো, বা মানুষের বাঁচার ইচ্ছেটাই নেই, সেই বাঁচার ইচ্ছেটা জাগাতে স্পিরিচুয়ালিটিতে আসতে হবে, বিশ্বাসটা রাখতে হবে। আর ম্যাম আপনার কাছে যদি কোনো মানুষ যায় হুম। এই ধরনের আহ, যে সমস্ত যে সমস্যাগুলো আপনি বললেন বা আপনারও ছিল, তারা কি রিলিফ পাবে আপনার কাছে গেলে সেরকম ভাবে? দেখো, আমি তো মানুষ, হুম। আমি ভগবান নই। না। আমি আমার 100% চেষ্টা করব, ঠিক আছে? এইবার তারা আসলে তারা রিলিফ পাবে সেটা তো আমি একদমই চাইবো যে রিলিফ পাক, কারণ আমি যেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছি, আমি বুঝি যে একটা মানুষ কখন আসে কোনো হিলারের কাছে, ঠিক আছে? তো সেখান থেকে টাইম লাগবে, এক এক দুদিনে তো কেউ হিল হবে না, সত্যি। ঠিক আছে? তো হ্যাঁ, যখনই আসবে 30-40% তো হিল ওখানেই হবে, হুম। বাকিটা একটু টাইম লাগবে কিন্তু হিল হবে। ওকে ম্যাম, ধরুন এরকম অনেক মানুষরা আছে যারা অনেক সময় কি হয় চাকরি হারিয়ে ফেলে, তাদের হুম, নানান টাইপের পারিবারিক হোক, মানে কি বলবো, শারীরিক হোক সমস্যার অনেক কারণে, অনেকে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে তারা চাকরিটা হারিয়ে ফেলে, বা ধরুন হুম, অন্যান্য সব কাজের জন্য কিছু না কিছু একটা পরিণতি হয় যার দ্বারা সে সেই কাজটা করতে পারবে না যেটা উনি অনেক বছর ধরে করছিল। হুম, হুম, এরকম অনেক মানুষদের দেখি হঠাৎ করে চাকরি হারা হয়ে গেল, কেউ জব নেই, তারপর বিজনেস করছে, তার বিজনেসে ভালো লাভ পাচ্ছে না। হুম, হুম, ধরুন আপনার কাছে কেউ গেল, হুম, সে যদি জিজ্ঞেস করে ম্যাম আমি আমার লাইফের উদ্দেশ্যটা কি, যেটা আপনি ওই ম্যামকে মনে হয় জিজ্ঞেস করেছিলেন, একদম, তো ওই উদ্দেশ্যটা যদি আপনার কাছে ফেলা হয় তাহলে সেই উদ্দেশ্যটাকে আপনি তাকে রাস্তা দেখিয়ে দেন? একদম, একদম। দেখো কৌশিক, আজকে তুমি যে হোস্টিং করছো, পডকাস্টে রয়েছো, আমি হিলিং সেশনে আছি, বা আমি যেই মোডালিটিতেই থাকি, তো আমাদের প্রত্যেকের উদ্দেশ্য আছে দেখেই আমরা যার যার আলাদা আলাদা কেরিয়ারে রয়েছি। আমি ডক্টর নই, তুমি ইঞ্জিনিয়ার নও, তুমি হোস্টিং করছো, আমি হিলিং করছি। তো আমাদের জীবনের উদ্দেশ্য আমরা জেনে গেছি কি, তো সেই হিসেবে আমরা সেখানে কাজ করছি। এবার যারা বলছে যে আমার কাজ করতে গিয়ে হচ্ছে না, ব্লকেজ আসছে, আমার বিজনেস ঠিকঠাক যাচ্ছে না, এগুলো সব কিছু না, মানে কিছু একটা দিক থেকে হলেও পাস্ট লাইফ ভীষণভাবে কিন্তু ক্যারি করে, পাস্ট লাইফ থেকে ভীষণভাবে, ভীষণভাবে। ভীষণভাবে পুরোটাই। আজকে সাপোজ তোমাকে আমি বলছি, তোমার যদি ক্লাস 10-এর এক্সাম থাকে, তোমার পড়াশোনাটা তো ম্যাটার করে। শুধু ক্লাস 10-এর এক্সাম মানে তুমি এটা তো নয় যে ক্লাস 10টাই পড়লে, তোমাকে এলকেজি থেকে শুরু করে পুরোটা ক্লাস 10টা অবধিই করতে হবে। হুম। তো তুমি পাস্ট লাইফ থেকে যে কর্মটা করে এসছো, সেটা ব্যাড হোক বা গুড হোক, সেটাকে তো কাটতে হবে। তোমার এই লাইফটা সেই কারণেই তোমাকে ইউনিভার্স যে আবার পাঠিয়েছে পৃথিবীতে, হুম। সেটা এটাই কারণ যে তুমি যেই খারাপটা করেছো তুমি সেই খারাপের ফলটা ভোগ করবে, তুমি যেই ভালোটা করেছো সেই ভালোর ফলটা ভোগ করবে। ওকে। একদম। পাস্ট পাস্ট। লাইফে তো আমরা এরকমও দেখতে পাই হুম, বাবা মার সাথে সম্পর্ক সন্তানের ভালো না, হুম, হুম। তো আপনার কি মনে হয় সেটার কারণটা কি? সেটা পাস্ট লাইফে না প্রেজেন্ট লাইফের কথা প্রেজেন্ট বলছো? লাইফে, প্রেজেন্ট লাইফের মানে কথা বাবা বলছো? মা অনেকে কথা শোনে না, হুম, অবাধ্য, হুম, বা বাবা মাকে তুচ্ছ মনে করে, হুম, কিন্তু তারাই জন্ম দিয়েছে, তারাই টাকা পয়সা দিয়েছে, হুম, তারাই কিন্তু পড়াশোনা শেখাচ্ছে, তো এখানে দোষটা কার? এটা কি এখানেও কি পাস্ট লাইফ কোনো না কোনো ভাবে কাজ একদম, করে? পুরোপুরিভাবে, পুরোপুরিভাবে, একদম পুরোপুরিভাবে। তো পাস্ট এটারে লাইফ হিল কি করে করবো একটা ছেলে বা একটা মা বাবা যদি চায়? আমি পিএলআর করতে হবে। সেই ছেলেটার পিএলআর কি করে করবো? আমি সেই ছেলেটা তো বিশ্বাসী নেই, বা সেই হুম, ছেলেটার মধ্যে তো ওই মানে একাগ্রতাটাই নেই, তাহলে? ওই যে বললাম যে বিশ্বাস রাখতে হবে। এবার তার নেই, সাপোজ ধরো তোমার কোনো প্রবলেম আছে, তোমার পিএলআর বা স্পিরিচুয়ালিটিতে তোমার একেবারে বিশ্বাস নেই, তোমার ফ্যামিলির কারো থাকবে, সে যদি কন্ট্যাক্ট করে, সে যদি জানতে চায়, তখন জানানোই যায়। কারণ একটা কথা বলে রাখি কৌশিক, পিএলআর যে করা হয়, পিএলআরটা কিন্তু সবাই পিএলআর কিন্তু দেখতে পায় না, ব্লকেজ থাকে। তার মানে কি, যার প্রবলেম বা যার জন্য প্রবলেম, তার কি কোনো সলিউশন নেই? অবশ্যই আছে। তখন তখন মিডিয়ামকে বলা হয় হুম। যে, মিডিয়াম করে মানে দেখানো হয়, কোয়েশ্চেন নেওয়া হয়, তখন মিডিয়াম দেখে দেয়, আমরা মিডিয়ামকে দিয়ে দেখিয়ে দিলাম, বা যার মানে ট্রাস্ট আছে, বিলিভ আছে স্পিরিচুয়ালিটির ওপর, সে নিজেও দেখলো, দেখার পর সে রেমিডিও পেলো, কিন্তু সে রেমিডিটা ইউজ করলো না, তখন তো তার প্রবলেমটা সলভ হবে না।
তুমি ডক্টরের কাছে গেলে, তুমি মেডিসিন নিলে, তোমাকে ডক্টর মেডিসিন দিলে, প্রেসক্রাইব করলো, তুমি গেলে না। কেন না তুমি ডক্টরের কাছে গেছো, তুমি জেনে গেছো যে তোমার কি প্রবলেম, ব্যাস আমার প্রবলেম ঠিক হয়ে যায়। কখনো হবে কি সেটা বলো? তুমি পাস্ট লাইফ করলে থ্রু মিডিয়াম, অর তুমি নিজে দেখলে, সেখান থেকে রেমিডি আসছে। মানে যারই পাস্ট লাইফ করা হোক, প্রত্যেকের মিডিয়াম, মানে মিডিয়াম হোক বা নিজে দেখুক, আসে রেমিডিটা আসে, কিন্তু রেমিডিটা তো তোমাকে করতে হবে। আর রেমিডি খুব খুব মানে অল্প স্বল্পই আসে, খুব হিউজ কিছু আসে না। হয়তো স্যারেন্ডার করতে হবে ইউনিভার্সের কাছে, হুম। বা হয়তো ক্ষমা কারণ চাওয়ার একটা ব্যাপার তুমি, থাকে। হ্যাঁ একদম। এবার তুমি পাস্ট লাইফে তোমার আগের জন্মের যারা রয়েছে, যেসব সোলদেরকে, তারা তারা যেই রিলেশনেই থাকুক না কেন, তুমি তো সেই সব সোলকে তো প্রেজেন্ট লাইফে আনতে পারছো না। হয়তো তারা ঘুরে ফিরে কোনো না কোনো রিলেশনশিপে আসছে, কিন্তু তাদের তো মনে নেই, বা তাদের তো প্রবলেমটা না, প্রবলেমটা তোমার। হুম। তুমি দেখেছো, রেমেডিটা তুমি নিয়েছো, ইউজ তো তোমায় করতে হবে রেমেডি। তুমি যদি ইউজ না হুম। করো রেমেডি, তাহলে তো রিলিফ হবে না। ম্যাম, আপনার কাছে যদি কোনো রকম এক্সাম্পল থাকে যেটা আপনি প্রচুর রয়েছে, আপনার, প্রচুর। আপনি যদি দু তিনটা শেয়ার করেন। আম, মানে ভাবছি যে কোনটা করবে, এত এত রয়েছে। মানে যেটা আপনার করতে খুব অনেকে অসুবিধা হয়েছে। অনেকে ভাবে হুম। যে মানে আমি আগের জন্মে কি ছিলাম, এরকম। তুমি তোমাকে আমি জাস্ট একটা ছোট্ট কথা বলি, এরকম একজনের পাস্ট লাইফ করতে গেছি। তো মানে তার এত খারাপ কাজ, এত খারাপ কাজ, মানে আমি নিজে শুধু মানে পাস্ট লাইফ করাতে করাতে আমি ভাবছি যে এ কেন এলো আমার কাছে করতে, আমারই রাগ হয়ে যাচ্ছিল। মানে এত জঘন্য কাজ তার। তার ওয়াইফ রয়েছে, ঠিক আছে, তোমার মানে প্রবলেম আছে, তুমি কথা বলো, তার ওয়াইফ রয়েছে, সে নিত্য নতুন তার এক একদিন এক একটা করে চাইছে, মেয়ে চাইছে। মেয়ে চাইছে। আর এই লাইফে এসে সে কোনো মেয়েদের না, মানে অনেকের হয় না যে আমি সমকামী, বা আমি মানে মানে অপোজিট জেন্ডারে আমার ইন্টারেস্ট আছে, তার কোনো কিছুতেই নেই। তার কোনো কিছুতেই নেই। তার কোয়েশ্চেন হলো যে আমার মেয়েদেরকেও ভালো লাগছে না, আমার ছেলেদেরকেও ভালো লাগছে না, আমার কাছে কেউ এলে আমার মানে বিরক্ত লাগছে। ইভেন সে নাকি তার মা বা বোন যখন আসছে, তাতেও তার বিরক্ত লাগছে। তারা তো একটা ভালোবাসার জায়গা থেকে আসছে, মা, ছেলে, মানে ও এত মেয়েদেরকে ইউজ করেছে, এত মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছে। পাস্ট লাইফে। হ্যাঁ। আর পাস্ট মানে ওর দুটো লাইফের আগে দেখেছিলাম ওটাও করেছিল। ও তারপরে এটা ওর থার্ড লাইফ। এমন না যে পরপর পেয়েছে, মাঝে প্রচুর গ্যাপ রয়েছে, কিন্তু ওকে ইউনিভার্স অব্দি ক্ষমা করতে পারছে না। তো ওকে আমি মানে ভাবছি যে আমি কি রেমেডি দেবো। স্বয়ং ভগবান ক্ষমা করতে পারছে না, ওকে ইউনিভার্স ক্ষমা করতে যাচ্ছে না, আমি তো কিছুই না। কারণ আমি নিজেই ইউনিভার্সের কাজ করছি, আমাকে দিয়ে ভগবান বা ইউনিভার্স যা কাজ করাচ্ছে আমি সেটাই করছি, তার অতিরিক্ত তো কিছু করব না। ম্যাম, আপনার কাছে মনে হয় না যে পাস্ট লাইফ বা বাদবাকি যে যে জিনিসগুলো আছে প্রত্যেক কটা কর্মফলের সাথে এটা যুক্ত থাকে? একদম। কর্ম, কর্মফল, কর্মবন্ধন। শুধু কর্ম না, কর্ম, কর্মফল, কর্মবন্ধন। হুম। তুমি কর্ম করছো, কর্মের ফল পাচ্ছ, কিন্তু কর্মবন্ধনের সাথে যে তুমি কিভাবে আটকে যাচ্ছ, মানে তোমার ধারণা নেই। আর এই কর্মবন্ধনের থেকে মানে ছাড় পাওয়াটা একদম ন্যায়ের বরাবর। আর ওই জন্যই আমরা লাইফ সার্কেল থেকে না প্রত্যেকে বেরোতে পারি না, খুব কম, হাতে গোনা খুব কম মানুষ আছে যারা বেরোতে পারে। ম্যাম, আপনি মেডিটেশন ক্লাস করান এবং মেডিটেশন ক্লাসে আমরা শুনি সাতখানা চক্রকে আমরা আপনারা জাগরণ করান, এবং যার ফলে মানুষের জীবনে অনেক রকম কিছু তারা দেখতে পায়। বা ধরুন এই যে আপনার মতো যারা পাস্ট লাইফ রিগ্রেশন করাচ্ছে, তাদেরকেও মেডিটেশন ক্লাস করতে হয়। একদম। তারপর গিয়ে তারা নানান কাজের সাথে যুক্ত আছে। রেকি আছে, আহ, অনেক রকম মোডালিটিস আছে ম্যাম। রেকি, পাস্ট লাইফ, তারপর আর কি কি আছে, আর কি কি আছে ম্যাম, আর কি কি? প্রচুর মডালিটি প্রচুর আছে, আছে, 28-30 খানা আছে। লামা ফেরা লামা রয়েছে, ফেরা রয়েছে, প্রাণিক এঞ্জেল হিলিং হিলিং আছে, রয়েছে, এঞ্জেল হ্যাঁ হিলিং আছে। প্রাণিক হিলিং তো রয়েছে। এত কিছু আছে। তো ম্যাম, মেডিটেশনটা এরকমভাবে দরকার যে সাতখানা চক্র যদি আমি মেডিটেশন দ্বারা খুলে দিই, বা আমি খুলতে যদি পারি, এখন যে আমি আমি সেরকম মানুষ দেখিনি, যদি খুলে দিতে পারি তাহলে আমার সব কাজ ইজি হয়ে যাবে। দেখো, প্রথমত হচ্ছে যে চক্র খোলা যায় না, ওটাকে ব্যালেন্স করতে হয়। খোলা যায় না? না, ওটাকে তাহলে যারা বলে যে আমি চক্র চক্রটা খোলা। খোলাই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না আমাদের কাজ বা আমাদের লাইফস্টাইল যেটা থাকে সেটাতে চক্রগুলো ব্লকেজ হয়ে যায়।
ঠিক আছে? তো যখন ব্লকেজ হয় তখন আমরা মানে ডিসব্যালেন্স হয়ে যাই। তখন আমাদের অন্য অন্য দিক থেকে সমস্ত প্রবলেম আসা শুরু করে। কারুর শরীর খারাপ হয়, কারুর রিলেশনশিপ প্রবলেম হয়ে যায়, কারুর মানি ব্লকেজ হয়ে যায়। ঠিক আছে? আমাদের মানে দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু ভালো হয়, খারাপ হয়, সব কিছুতে চক্রটা ব্যালেন্স না থাকলে, ডিসব্যালেন্স থাকলে বা কোনো চক্র হয়তো ভীষণভাবে ওপেন রয়েছে, কোনোটা হয়তো বন্ধ রয়েছে, তো তখন প্রবলেম হবে। সেই প্রবলেমগুলো কখন ঠিক হবে? যখন তুমি মেডিটেশন করবে প্রপার ওয়েতে, আর যখন তোমার চক্রগুলো ব্যালেন্সড হবে। হুম। আর আমাদের চক্র ব্যালেন্স হওয়া শুরু করে কিন্তু মূলাধার চক্র থেকে। ঠিক আছে? যেটাকে আমরা কুণ্ডলিনী চক্রও বলি। তো মূলাধার চক্র থেকে যখন আস্তে 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 করে পুরো একদম ক্রাউন চক্রতে হয়ে যায়, তখন যখন চক্রটা ব্যালেন্সড হয় না, তখন মানুষ আধ্যাত্মিকের অনেকটা ওপর লেভেলে চলে যায়, অনেকটা। ঠিক আছে? কিন্তু যখন তুমি মেডিটেশন করা শুরু করবে বা চক্র ব্যালেন্স করা শুরু করবে, তখন প্রত্যেকের হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে অনেকের একটু সার্ভাইভ করতে হয়। মানে বুঝলাম না। সার্ভাইভ করতে হয় ইন দ্য সেন্স কি, আহ, তাদেরকে একটু শরীরটা খারাপ হলো, ও, হ্যাঁ। বা হয়তো একটু মানে এনজাইটি ফিল হলো। হুম। ডিপ্রেশন হবে না, ডিপ্রেশন, কারণ আমরা ডিপ্রেশন থেকে বেরোনোর জন্যই হিলিংগুলো করি বা মেডিটেশনগুলো করি। তো কিছু কিছু প্রবলেম হবে, বাট সবার হয় না। যেরকম ধরো কি জিনিস কেটে যায়, যে কোনো নেগেটিভিটি থাকলো একদম, তোমার চক্রা যখন পুরোপুরি হিল হবে, চক্রা হুম। যখন ব্যালেন্সড হবে, তোমার এনার্জি তো অন্যরকম হয়ে যাবে। বাইরের কোনো খারাপ কিছু তোমাকে টাচ করতে পারবে না। তুমি তখন অলরেডি একটা শেল্টারের মধ্যে থাকবে। ইভেন এরকমও হয়েছে যে চক্রা ব্যালেন্স করে ব্ল্যাক ম্যাজিকও মানে রিমুভ করা গেছে। কর্মফল ঠিক করা যায়? মেডিটেশন করে কর্মফল ঠিক করা যায়, কিছুটা যায়। ঠিক আছে? সেটা ডিপেন্ড করে তার কর্মটা কতটা খারাপ বা কতটা ভালো বা কতটা কি সেটা দেখে। তুমি কাউকে মার্ডার করে আসলে, এসে তুমি এখানে পিএলআর করে বললে যে আমি কিছু রেমেডি পেয়েছি আর আমার কর্মাটা পুরোপুরি ঠিক হবে, কখনো হবে না। তোমার কর্মা কতটা আছে, খারাপ ভালো, সেটার উপর ডিপেন্ড করবে যে তোমার অনেক সময় একটা কথা বলে দিই, অনেক সময় অনেকে পিএলআর করতে আসে, তারা দেখতেও পায় না। ইভেন যারা মিডিয়াম হয় তারাও দেখতে পায় না। কারণ কি? ইউনিভার্স চায় না যে এই সোলটা জানুক যে সে কি করেছে, কারণ তার কর্মাটা এতটাই খারাপ থাকে, তার পানিশমেন্টটা এতটাই থাকে, যে ইউনিভার্স নিজে অবধি অ্যালাউ করে না যে হ্যাঁ ও দেখুক বা ওটা দেখা যাক। কিন্তু ম্যাম আপনাকে একটা কথা বলি, যারা যারা আমার এখানে পডকাস্ট করেছেন, তারা কিন্তু যখন সমস্যা নিয়ে আসে, হুম, বেশিরভাগ কিন্তু তারা কর্মাটা খারাপ বলেই আসে। একদম। মানে যে কোনো সমস্যা হোক, মানে হুম যে কোনো, তার ছেলে মেয়ে হোক বা তার আর্থিক অবস্থার দিক থেকে হোক, বা এরকম আমি দেখেছি রোজগার ভালো তার, হুম হুম তাই জন্যই তাকে তার শ্বশুরবাড়ি রেখেছে। হুম তো এই ধরনের তো প্রবলেমগুলো যখন তারা দেখতে পেয়েছে বা তারা বুঝতে পেরেছে, তাদের তো কর্মটা খারাপ বলেই দেখতে পেয়েছে। একদম। তাহলে এখানে তাহলে কি বলতে চাইছেন? মানে আপনার এটা এই ক্ষেত্রে কেন বলি, বললাম, কারণ হচ্ছে আপনি বলছেন যে কর্মটা সবসময় ঠিক হয় না, হুম, কিন্তু পিএলআর যারা করে তারা ক্ষমা চাইলে অনেকটা কর্ম ঠিক হয়ে যায়। হ্যাঁ, এই যে তুমি বললে অনেকটা কর্ম ঠিক হয়, হ্যাঁ। তোমার কোয়েশ্চেনের অ্যান্সার তো তুমি নিজেই করে দিলে যে অনেকটা ঠিক হয়, পুরোপুরি ঠিক হয় না, কখনো পুরোপুরি ঠিক হয় না। আমাদের হিলার বলো, আমরাও তো মানুষ, আমরা তো ভগবান নই। তো এই যে তোমার আমরা যে হিলিং সেশনে এসেছি, ভগবান তাদের কাজে আমাদেরকে লাগিয়েছে, কারণ আমাদের হয়তো কোনো ভালো কর্মা ছিল, তাই জন্য ইউনিভার্স মনে করেছে যে হ্যাঁ আমরা এদেরকে আমাদের কাছে বা আমাদের কাজে লাগাই। তার মানে এটা নয় যে আমরা ইউনিভার্সের সেই মানে সেই হায়ার লেভেলের কাজটা করতে পারবো যে তার কর্মাটা আমরা পুরোপুরি রিলিফ করে দিলাম। সম্ভব না। না, একদমই না, একদমই না। আর ম্যাম তোমার ধরুন আজ, কর্মাটা হ্যাঁ আমি, বলুন বলুন। তোমার ধরো একটা হাত কেটে গেছে, হুম। তোমার স্টিচ পড়েছে ওখানে, হুম। আমি মলম লাগিয়ে দিলাম, হুম। ডাক্তার স্টিচ করে দিল, নিশ্চয়ই। জায়গাটা ভরে গেল, দাগটা তো রয়ে যায়, হ্যাঁ। ওটা কি রিমুভ হয়? হয় না। কর্মা কিছুটা এটা, কিছুটা কমে, ব্যথাটা কমে, প্রবলেম থেকে কিছুটা সলিউশন থাকে, কিন্তু পুরোপুরি শেষ হয় না। বাকি যেটা তোমার ভোগার জন্য তুমি এসছো, হয়তো 100-এর মধ্যে ডিপেন্ড করে তার কর্মাটা কীরকম, 60, 40, 30 এরকম ঠিক হয়। বাকি তো তোমাকে ভোগ করতেই হবে, তুমি তো সেটা থেকে রিলিফ পাবে না, ইউনিভার্স তোমাকে দেবে না রিলিফ।
আর তুমি পাস্ট লাইফ করতে এসছো মানেই যে তুমি দেখতে পারবে, সেটাও উনি পারমিশন দেবেন তবেই তুমি দেখতে পারবে, বা তুমি দেখতে পাচ্ছ না তো মিডিয়াম থ্রু দেখাচ্ছি, সেটা ওনার পারমিশন ছাড়া কিচ্ছু করা সম্ভব না। ঠিক, সবই উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ, সবই উপরওয়ালার ইচ্ছা, কিন্তু তারপরে উপরওয়ালা আমাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দেয়, কিছুটা আমাদের ইচ্ছেও থাকে। হুম। তোমার কাছে দুটো গ্লাস রয়েছে, একটাতে নোংরা জল একটাতে পরিষ্কার জল, অপশন ভগবান তো দিয়ে দিয়েছে, তুমি কোনটা খাবে? ম্যাম, আমি শুনেছি হুম, যাদের থ্রোট চাকরা চট চাকরা, হ্যাঁ। তাদের যে মানে এটা ওপেন হয়, হুম, তাদের মুখের ভাষা যেটা উনি বলেন বা কোনো রকম কথা বললো, কারো মন খারাপ নিয়ে কারো কথা হুম, বললাম, হুম, সেটা তো আর খুব লেগে যায়। হুম। এটা কি সত্যি কথা? না, এটা সত্যি কথা বলতে দেখো, থ্রট চাকরা যখন ওপেন হয়, প্রথমত যাদের থ্রট চাকরা খুব বেশিভাবে ওপেন না, তারা কখনো খারাপ কথা বলবে না, কিন্তু তারা যেটা বলবে হুম। সেটা সামনের মানুষটা শুনতে বাধ্য, বুঝতে বাধ্য। হুম। আর যাদের থ্রট চাকরা ওপেন থাকে তারা ভালোটাই বলবে, যাদের ডিসব্যালেন্স থাকবে তারাই মানে অন্য কিছু খারাপ বলবে। আর খারাপ কথা লেগে যায়, দেখো কথাটা আমাদের থার্ড চাকরা ওপেন আছে মানে আমি কিছু বললাম লেগে গেল মানে তাহলে তো আমি ভগবান হয়ে গেলাম। মানুষের ইমোশনটা, ওটা ইম্পর্টেন্ট, যে তুমি তাকে কতটা পিঞ্চ করে, তাকে কতটা খুশি করে বা কতটা দুঃখ দিয়ে কথা বলেছো, সে হায়টা লাগে। থার্ড চাকরার সাথে মানে এটা এরকম কিছু নেই যে থার্ড হুম। চাকরা ওপেন রয়েছে মানে আমি যা খুশি তাই বলে দিলাম যে হ্যাঁ আজকে আমার এত বড় বাড়ি হয়ে গেল, আমি বেরিয়েই দেখলাম আমার একদম একটা বাংলো বাড়ি হয়ে গেল, একদমই না। সেটা তো সম্ভব না। ম্যাম, আপনাদের একদমই এই মেডিটেশন লাইনে একটা আছে, হোয়াইট লাইট মেডিটেশন আছে, না। এটা কি ম্যাম একটু বলবেন? হোয়াইট লাইট মেডিটেশন বলতে আমি যেটা বুঝি সেটা রেকি। আর রেকি। যত হিলিং মোডালিটি আছে, রেকি সর্বে সর্বা। রেকির থেকে মানে ভালো কিছু, সবাই সবার জায়গায় ভালো, সবাই সবার জায়গায় ভালোর পরেও রেকিটা থেকে কিছু ভালো আমার এখনো অবধি মনে হয়নি। এত তাড়াতাড়ি কাজ করে, এত ভালো কাজ করে, আর ভীষণ ইজি ওয়েতে কাজ করে। রেকির জন্য তোমার এক্সট্রা কোনো টুলস দরকার হয় না। তুমি কাউকে মানে টুলস দরকার হয় না বলাটা ভুল, সেটা অনেকটা পরে গিয়ে দরকার হুম। হয়। বাট তুমি ফার্স্ট ডিগ্রি যদি কেউ জানে, অ্যাটেনমেন্ট হলো, সে নিজে হিল করতে পারছে নিজেকে, সে অন্যকেও হিল করতে পারছে। বাহ। রেকি খুব ভালো, মানে রেকির হোয়াইট লাইটের সাথে মানে তুমি কি না করতে পারবে, তুমি কি ব্লকেজ না দূর করতে পারবে, কিন্তু সবকিছুর আগে আর পরে ধৈর্য, আর তার সাথে বিশ্বাস, এই দুটো থাকতেই হবে। ম্যাম, আপনি রেকি করেছেন নর্মাল একটা, হুম, রেকি জ্ঞান মাস্টার যেটা বলা হয়, আপনি হুম, হুম, দুটোই আপনার হ্যাঁ। করেছেন আপনি। ম্যাম, আপনি যখন এই ধরনের কাজ করছেন, তো এরকম কোনো কেস পেয়েছেন যাদের যার কাজটা ডাক্তারও পর্যন্ত বলেছে যে এটা ঠিক হবে না, কিন্তু আপনার হুম, হাতে এসে ঠিক হয়েছে? হ্যাঁ, করেছি, যেমন? করেছি। দেখো প্রথমে তো একটা কথা বলি, যে সমস্ত হিলাররা ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে পারবে না, কিন্তু সমস্ত ডক্টর বা ইঞ্জিনিয়ার প্রত্যেকটা মানুষ চাইলে রেকি হিলার হতে পারে, ঠিক আছে? হুম। তো এটা অ্যাকচুয়ালি মানে রেকি পুরোপুরি রেকি দিয়েও ঠিক হয়নি, এটা না মানে পিএলআর করতে গিয়ে আমি দেখেছি আমার এক, পিএলআর কি রেকিরই একটা পার্ট, না নাকি ওই পার্ট, ব্যাপারটা আলাদা ব্যাপার পার্ট আছে? ঠিক না, পিএলআর তোমার পাস্ট লাইফ রিগ্রেশন, সেটা তোমার আগের জন্মে কি ছিল। এইবার রেকি, রেকিটা আলাদা। রেকিটা মানে আমি তোমাকে বলছি, পিএলআরটা হলো যে আমরা কখনো কোনো মানে কোনো একটা প্রবলেম নিয়ে কোথাও গেলাম ডক্টর দেখাতে, আমাদেরকে বললো যে এক্স রে করুন তারপরে দেখবো যে রোগটা কি। পিএলআর কিছুটা সেই কাজ করে। রেকি মেডিসিন, লামাফেরা মেডিসিন, এঞ্জেল হিলিং মেডিসিন। আর পিএলআর কিছুটা এক্সরে, এক্সরে রিপোর্টের মতন, যে পিএলআর করলে আমরা জানতে পারবো প্রবলেমটা কি, তারপর সেই হিসাবে দেখা ট্রিটমেন্ট হয় স্টার্ট যে হয়। হ্যাঁ, যে তাকে রেকি হিলিংয়ে হয়ে যাবে, বা লামাফেরাতে হয়ে যাবে, বা এঞ্জেল হিলিংয়ে হবে, বা তাকে অন্য রকম যা কিছু রেমেডি দিয়েছে ইউনিভার্স তাকে সেটা হুম। ফলো করতে হবে। প্রত্যেকের রেকির দরকার হয় না, মানে রেকির দরকার হয় না বলতে যে প্রত্যেকের প্রবলেমটা আমি রেকি দিয়েই সলভ করব সেটা দরকার নেই, কিন্তু সে যদি চায় যে আমি রেকি হিলিং ব্ল্যাক নেবো তো ম্যাজিক নিতেই কাটানো পারে। যায়? ব্ল্যাক ম্যাজিক কাটানো যায়? অনেকটা, অনেকটা।
এবার দেখো ব্ল্যাক ম্যাজিকেরও তো প্রচুর রয়েছে না, অল্প, আবার অনেকে আছে শুনি আমি যেগুলো, আমি আমি করি না, আমি জানি না আমার মানে আপনি অতটা, ব্ল্যাক ম্যাজিক করেন না? না, আমার ব্ল্যাক তো লাইটের সাথে রেকিতে তো কোনো কাজ কোনোদিনও তো নেই। খারাপ কিছু নেই। রেকি কখনো মানুষের খারাপ করতেই পারে না, সেটাই। একদমই না, কিন্তু ভালো করতে পারে, ভালো প্রচুর ভালো করতে পারে। করতে পারে, প্রচুর মানে, মানে অগন্তি, অগন্তি ভালো করতে পারে রেকি। রেকি বললাম না, রেকিকে আমি মা বলি, মা কখনো তার বাচ্চাদেরকে খারাপ করতে পারে না। না আপনারও জীবনে ওই যে ডিপ্রেশন থেকে উঠে আসার কারণ কি রেকি, রেকি? রেকি ভীষণ ভালো, ভীষণ ভালো। ডিপেন্ড করছে তুমি কতটা প্র্যাকটিস করছো। তুমি শিখলে, তুমি শিখে ভাবলে আমি রাজা হয়ে গেছি, আমি আর প্র্যাকটিস করছি না। হঠাৎ করে আমার কোনো একটা প্রবলেম হলো, ব্যথা হলো, আমি তখন চাইছি রেকি মাকে কল করব আর আমি হিল হয়ে যাব, হবে? সম্ভব কোনো সম্ভব নয়। সম্ভবই নয়। কিন্তু হ্যাঁ, একটা কথা বলছি, এটা কিন্তু সত্যি কৌশিক, যে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এনার্জিটা আছে, প্রত্যেকের কাছে আছে, তোমার কাছেও রয়েছে, আমাদের প্রত্যেকের কাছে রয়েছে, কিন্তু কেউ কেউ আমরা সেই এনার্জিটাকে ইউজ করতে জানি, আর কেউ কেউ আমরা জানি না। ঠিক আছে, যারা একটু একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করে, তারাও, আমি একটা কথা বলছি, সাপোজ তুমি ধরো কোথাও গেলে, তোমার খুব ভয় লাগছে, খুব টেনশন হচ্ছে, বা তোমার ভীষণ মানে এনজাইটি হচ্ছে যে আমি পারবো পারবো না কিছু না, জাস্ট দুটো হাত রাফ করলে, খুব ভালোভাবে রাফ করলে গরম হাতটা হয়ে একটু যাবে আস্তে হিট আস্তে। হলো, হুম। এবার তুমি তোমার অনাহত চক্রে দাও। বুকে দিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, তুমি একটা একটা মানে হিট ফিল করবে, স্বাভাবিক। করছো, তো তুমি তখন চোখটা বন্ধ করে শুধু বললে যে ইউনিভার্স, তুমি আমার সাথে রয়েছো, রেখি মা তুমি আমার সাথে রয়েছো। আস্তে 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 করে না, মানে একটু টাইম লাগে, সাথে সাথে তো হবে না, যেহেতু তোমার অ্যাটেনমেন্টটা নেই, একটু টাইম লাগে, কিন্তু বিশ্বাস করো, হয় ওই জায়গাতে টেনশন মানে 30% হলেও কম হবে, হতে বাধ্য, হতে বাধ্য। রেকি খুব ভালো, মানে আমি, মানে রেকি সব কিছু একদিকে, রেকি একদিকে, আর রেকিতে আমি এত ভালো ফল পেয়েছি যে মানে আর কিছু হোক চাই না হোক, আমার অনেক সময় হয়তো যারা আমরা সংসার জীবনযাপন করছি, ছেলে মেয়ে সব কাজবাজ করার পরে হয়তো প্রত্যেকদিন মেডিটেশনটা হয় না, বাট রেকিটা কিন্তু করি, এতটা রিলিফ হয়, এত মানে টেনশন রিলিজ হয়ে যায়, আর এত ভালো লাগে যে মনে হয় যে না ঠিক আছে করতে পারবো, বা হয়তো সেই দিনটা এমন হচ্ছে যে আজকে প্রচুর খাটনি হয়ে গেছে, পরের দিন আর উঠতে পারছি না, করতে পারছি না, জাস্ট রেকিটা করে নেব, হুম। এনার্জিটাই আলাদা, এনার্জিটাই মানে আলাদা, শরীরের মধ্যে একটা অদ্ভুত আলাদাই আলাদা এনার্জি, আলো আসে একটা। অদ্ভুত একটা, মানে তুমি নিজে ফিল করবে। ম্যাম আপনি এগুলো শেখান? শেখাই বলতে আমি এখনো শুরু করিনি শেখানো, কারণ আমার একটু শেখাবো না সেটা নয়, শেখাবো, কিন্তু আমার একটু সেট আপ চলছে, সেট আপটা পুরোপুরি কমপ্লিট না হলে ওকে, ওকে। মানে সেটার জন্য এখনো একটা মাস আমার একটু মানে আপনি লাগবে সময়। শেখান কিন্তু হ্যাঁ, সেটআপের কারণে আপনি একটু এখন পিছিয়ে একটু আছেন। হ্যাঁ পিছিয়ে আছি। মানে এখন লোকেরা নাম লেখালে আপনি সেটাকে ইয়ে হ্যাঁ, করে। হ্যাঁ একদম। ঠিক আছে। আর ম্যাম একটা জিনিস হচ্ছে যে এর সাথে সাথে পিএলআর যারা হুম, করাতে চাইবে, হুম, হুম, আপনি তো পিএলআর শিখেছেন এবং পিএলআর কি আপনি শেখাতেও পারবেন পিএলআর? একদম, একদম। যখন আমরা পিএলআর শিখি, হুম। তখন আমাদের ট্রেনিংটা হয়, তারপরে আমাদেরকে এক্সাম দিতে হয়, এমন না যে আমি একদিনে শিখলাম, হুম। আমাকে সার্টিফিকেট দিয়ে দিল আর ব্যাস এবার তুমি রাজা হয়ে গেলে, তাই তো হয়, তুমি দুদিনের পিএলআর মধ্যে তো করছো। শেখা হয়ে যায় পিএলআর। তারপর তোমাকে প্র্যাকটিস করতে হয়, সেটা সেই জায়গাগুলো আপনি দেন? সেই জায়গাগুলো তো অবশ্যই দিতে হবে, কারণ আমি নিজে পেয়েছি, এবার আমি তো জানি যে কিভাবে করতে হবে। তুমি, আমি যে বললাম যে রেকি বলো, পিএলআর বলো, যেই মডালিটিতেই বলো, তুমি যতক্ষণ না প্র্যাকটিস করবে, তুমি সেটা না কাউকে শেখাতে পারবে না, তুমি নিজে ভালোভাবে কাজ করতে পারবে। পিএলআর শুনতে খুব সহজ, যে হ্যাঁ পাস্ট লাইফ রিগ্রেশন, মানে পেছন হুম। লাইফে কি হলো, ব্যাস আমি জেনে গেলাম কি হলো, হুম। আমি পাখি ছিলাম, ঘোড়া, হাতি কি ছিলাম দেখে নিলাম, কিন্তু তুমি যে সোলটাকে নিয়ে যাচ্ছ, সেই সোলটাকে তুমি রিটার্ন করাবে, তার সমস্ত খারাপ জিনিসগুলো তাকে ওখানে রেখে যে তার ভালো জিনিসটা নিয়ে কিভাবে রিটার্ন করাবে, সেটা তো ইম্পর্টেন্ট। সেটা মানে ঠিক করতে গেলে প্র্যাকটিস লাগবে। অবশ্যই প্র্যাকটিস লাগবে, কারণ সমস্ত মানে প্রত্যেকটা ক্লায়েন্টের সব কিছু তো সেম হয় না, অনেক ক্লায়েন্ট আছে 30 মিনিটস লেগে যায় তাকে ট্রান্সে নিয়ে যেতে, আমার কাছে এরকম ক্লায়েন্টও এসছে,
মানে 30 মিনিটসে সে গেছে, তারপরেও সে বেশিক্ষণ থাকতে পারেনি, তার ঘাড় ধরে গেছে। তার ব্লকেজ ছিল, তার ব্ল্যাক ম্যাজিক ছিল, ব্লকেজ ছিল, বোঝা যায় পিএলআর এ হুম। ব্লকেজটা কেন ম্যাম আছে। এখানে অনেকে এরকম বলেছে যে যখন তুমি পিএলআর করাই আমরা বা পিএলআর করে তারা, দেখা যায় যে তারা তার আগে একটা মেডিটেশন করিয়ে নেয় বা একটা মেডিটেশন এই জন্য করান কারণ অনেকে মাঙ্কি মাইন্ড থাকেন এবং কেউ সারেন্ডার করতে চায় না, সেই বিষয়গুলো থাকে। তো আপনি কি সেরকম ভাবে কাজ করেন নাকি আপনিও সেরকম ভাবে কাজ একদম করেন? একদম না, দেখো আপনিও মানে আমরা সবাই সেম কাজ করি না, বাট কিছু কিছু প্রসেস থাকে না, সেই প্রসেসে যেতে হয়, ঠিক আছে? তো মেডিটেশন করালে কি হয় না, যেই মানুষটা আসছে সে একটা জার্নি করে আসছে, সে ট্রেন বাসে করে আসছে বা কিছু তার মধ্যে একটা মানে কি বলবো, সে টায়ার্ড থাকে, তার মাথায় অনেক কিছু চলে, একই তো সে প্রবলেমে জর্জরিত, না হলে সে তো পিএলআর করতে আসবেই না, তার এতটাই প্রবলেম মাথার মধ্যে। আমি যতই বলি যে আপনি এইগুলো এগুলো করবেন না বা এই মানে কিছু ভালো মিউজিক শুনুন বা সব কিছু করার পরেও যার প্রবলেম থাকে না, সব কিছু শেষে গিয়ে সে প্রবলেমটা কোথাও না কোথাও পিঞ্চ করে। তার থেকে বড় কথা, মানুষ আগে ভাবে আমি পিএলআরে গেলে আমি ফিরে আসতে পারবো তো, না আমার সোলটা কিছু হবে না তো। এরকম একজন বলেছে আমাকে, একজন না, প্রচুর লোক বলেছে বলে যে আমাকে। আমাকে যদি পিএলআর করে ঘর থেকে সব জিনিসপত্র লিখিয়ে হ্যাঁ, নেয়, বলে আমি বলছি, পিএলআর তো আবার অনেকে এরকম বলে যে পিএলআর করা মানে হচ্ছে হিপনোসিস করা, হিপনোসাইড করে কি বলবো মানে কি বলে ওটাকে, কি পেন্সিল ঘুরিয়ে বা এরকম একটা আগে হতো না, হিপনোসিস হিপনো করে হিপনোসিসের কিছুটা থাকে কিছুটা পিএলআরে, থাকে কিছুটা কিন্তু থাকে। বলে যে ভাবে যে হিপনোসিস করে ওনার কাছে সব ধন সম্পত্তি নিয়ে নেওয়া ও হবে। বাবা, একজন তো যদি এরকম বলছে, হয় তাহলে কি একজন হবে দাদা? বলছে ম্যাম, আমি তো পিএলআর করবো, তারপর যদি আমি পিএলআরে গিয়ে মরে যাই। আমি বলছি, যা বাবা, এরকম হলো তো মানে কেউ পিএলআর করবেই না, সবাই তাহলে জেল খাটবে। হ্যাঁ, থাকে, অনেকের তা এবার থাকে ব্যাপারটা হয় কি টেনশন। যে অনেক জায়গাতেই যখন আমরা অনেক রকমের ঘটনা শুনি না, তো কোনো না কোনো ভাবে তারা সেই জিনিসটা নিয়ে মানে ভেবে ফেলে যে আমার সাথেও হতে পারে। হুম হুম হুম। এবার ডিপেন্ড করছে না যে তুমি ভালো থেরাপিস্টের কাছে যাচ্ছ কিনা। সেটাই। যে 2 দিন শিখে 3 দিনের দিন বলছে আমি পিএলআর থেরাপিস্ট, তো সে তো ওরকমই হবে না যে কোনো একটা স্ক্রিপ্ট পড়লো, বললো আমি প্র্যাকটিস করবো না, ব্র্যাকেটে লেখা রয়েছে স্টেজে গিয়ে পদাঘাত। এরকম একটা স্ক্রিপ্ট ছিল যে কোথাও এরকম কোনো একটা নাটক হচ্ছে, সে প্র্যাকটিস করেনি, ব্র্যাকেটে সে লেখা রয়েছে ডায়লগের সাথে সাথে ব্র্যাকেটে লেখা যে ওই ডায়লগটা যখন সে বলবে তখন সে একটা মানে পদাঘাত করবে। তো সে ওই ডায়লগের সাথে বলে দিয়েছে ব্র্যাকেটে পদাঘাত। তো ওখানে ওই দুদিন পতাঘাত তিন হয়েছে। দিনের পিএলআর থেরাপিস্টের হ্যাঁ, ওরকমই হবে। এরকমই হবে। এবার তাদের কাছে যারা যাবে তারা ওটাই ভাববে। তো ম্যাম আমি যখন ধরুন কেউ আজকে যারা দর্শকরা দেখছে, নাম্বার হুম। দেওয়া আছে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করলে এবং আপনার কাছে গেল, কিভাবে সুবিধা পাবে যদি একটু ছোট করে রাখেন দর্শকদের জন্য? কি কি ভাবে সুবিধা পাবে মানে তুমি কিভাবে বলতে মানে চাইছো, ধরুন কি কেউ ভাবে? পিএলআর করতে গেল, আপনি খালি পিএলআর করে ছেড়ে দেন নাকি জাস্ট আপনি বলেও দেন যে আপনি এই জিনিসগুলো করুন বা এই একদম রকম করলে হবে? বা একদম। ধরুন এরকম দেখলেন কারোর আগে রেকি করা উচিত কারণ ব্ল্যাক ম্যাজিক রিমুভ না করলে তিনি পিএলআর যেতে পারবেন, তো সেইগুলো কি রাখেন নাকি হুম ডাইরেক্ট ইয়ে করেন? হুম। দেখো, একটা মানুষ যখন আসে হুম তার সাথে তো প্রথমে কনসাল্ট করতে হয়, তার হুম প্রবলেমটা কি। অনেকেই ভাবে, এটা ভেবে আসে যে আমি পিএলআর করব, হুম আর আমি পিএলআর করলে আমার সমস্ত প্রবলেম সলভ হবে। আমরা কথা বলার পর অনেক সময় মনে হয় আমার যে রিকি হিলিং বা মেডিটেশন করেও জিনিসটা ঠিক হতে পারে। অনেক ক্ষেত্রে মনে হয় যে না, রেকি করা যাবে না, সেক্ষেত্রে পিএলআরটা বলা হয়। কিন্তু তুমি পিএলআর করতে আসছো মানে যে তুমি পিএলআর করার পরে রেকিটা পাচ্ছ না, মেডিটেশন পাচ্ছ না, সেটা না। তোমার যদি দরকার হয় তখন তোমার দরকার অনুযায়ী সেই জিনিসগুলো তোমাকে দিয়ে করানো হয়। কিন্তু যখন কেউ পিএলআর করতে আসে, সে যেটা ভেবে আসে তার থেকে তাকে আরো বেশিটাই দিয়ে পাঠানো হয়, যাতে সে মানে বাকি জীবনটা একটু হেসে খেলে চলতে পারে। কারণ মানুষ আসেও এই কারণে যে প্রচন্ড ডিপ্রেশন থাকে, প্রচন্ড প্রবলেমে থাকে, কেউ কেউ থাকে যে বাঁচার ইচ্ছেই থাকে না। নিশ্চয়ই। তো আমি যদি পিএলআর করে বা রেমেডি দিয়ে বা মানুষকে হিল করে সেই মানুষটাকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারি, মানে এটা তো ভগবানকে পাওয়ার মতন। নিশ্চয়ই। নিশ্চয়ই এবং আমি এটাও জানি যে আমি এখানে কোনোভাবে টাকা পয়সা ডিসক্লোজ করছি না, হুম, কিন্তু যারা কন্ট্যাক্ট করবেন তারা জানে কত টাকা আপনি নিয়ে থাকেন এবং সব থেকে কম নিয়ে থাকেন। একদম আমার মনে হয় যতদূর আমি এখানে যারা এসছেন। একদম একদম। এবার একটা মজার বিষয় হচ্ছে যেটা হচ্ছে পরকীয়া, মানে আজকালকার দিনে এটা ট্রেন্ডিং একটা জিনিস, এটা অনেকের করা মানে করে হুম, এবং এটা নিয়ে অনেকে বেশিরভাগ আনহ্যাপি, মানে বেশিরভাগ সবাই আনহ্যাপি, মানে পরকীয়া নিয়ে কেউ পরকীয়া করে সত্যিই কিন্তু হ্যাপি অনেকে নেই। হ্যাপি আছে। না, নেই।
মানে এর আমি আমি কথাটা বুঝতে পারলাম। হুম, আনহ্যাপি আমি কাদেরকেও বলছি, যার বর বা স্বামী এই কাজটা করছে হুম, তাদের জন্য তারা আনহ্যাপি। হুম। তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে, তো সেখান থেকে কি কোনো রকম সলিউশন আছে আপনার কাছে? সলিউশন তো আছে। যেমন? যেমন দেখো, তোমার মানুষটা কেন করলো, হুম, ঠিক আছে? তো ওই যে আগেই বলেছি যে তুমি পেছনে কি করে এসছো তুমি সেটাই পেতে এসছো। আজকে সাপোজ ধরো একটা হাজব্যান্ড একটা ওয়াইফ, তাদের মাঝখানে থার্ড পার্টি কেউ এসছে, সে একটা হয়তো তার হাজব্যান্ডের মানে সাথেই সেই মহিলা রয়েছে। তো যে ওয়াইফ আছে না, পাস্ট কোনো না কোনো লাইফে হুম। সে সে নিজেও থার্ড পার্টি ছিল। আর আজকে সেই জন্যই সে কিন্তু থার্ড পার্টির প্রবলেমটা ফেস করছে। এটাই কারণ? একদম। শুধু এটাই কারণ থাকে না, আরো অনেক কারণ থাকে। আপনাকে একটা সেটা এক্সাম্পল দিই। হ্যাঁ, বলো। এবার ধরুন কোনো ছেলে কোনো মেয়ের সাথে পরকীয়া আছে। হুম, দুজনেই স্বাভাবিক তাদের স্ত্রী বা তাদের স্বামী আছে। এবার ধরুন সেই ছেলেটা বা সেই মেয়েটা কথা বলে বা তাদের দেখা করে ওরা সেই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে যেটা তার স্বামী বা বউর কাছে পাচ্ছে না। হুম, বা হতে পারে যেমন কিছু জিনিস পাচ্ছে, অনেক মিল পাচ্ছে সব রকমভাবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা ভাবনা চিন্তা, হাঁ বললে বুঝে যায় যে কি বলতে চাইছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বন্ধুত্বটা আমি পরকীয়া আমি সেখানে রাখছি না, আমি হুম, হুম। নোংরামিটা রাখছি না, বা যারা করে তাদের কথা আমি বাদ দিলাম। এই যে কথা বলাটা এরকম অনেক আমার কেস আমি শুনেছি, অনেক হয়, হয়, বলেছে। আমার কাছেও এসছে। তো সেই জায়গার সলিউশনটা কি? সেটা কি ঠিক, বা আগে আগে বলুন এটা ঠিক কিনা? দেখো, পরকীয়া ঠিক না, ঠিক আছে? পরকীয়া একটা জায়গায় দাঁড়িয়ে ঠিক না। হুম, কারণ তুমি যে পরকীয়া করছো, তুমি আগে যার সাথে রিলেশনশিপে ছিলে, হুম, তুমি তার সাথেও তো কমিটমেন্ট করেছো, হুম, দিয়েছো। তো তার সঙ্গে যখন তোমার ম্যাচ হচ্ছে না বা হুম, প্রবলেম হচ্ছে, আইদার তুমি কথা বলো, কথা বলে তোমরা সেপারেশন নিয়ে নাও, হুম। ঠিক আছে? যদি ম্যারিড থাকে তাহলে তাও ধরুন সেপারেশন। নিল না, সম্মানের খাতিরে বা হুম, ছেলে মেয়ের অনেক খাতিরে ক্ষেত্রেই নিল না। হয়, হ্যাঁ, সম্মানের খাতিরে বা ছেলে একটা মেয়ের জন্য বেবি তো হয়ে অনেকে গেছে, নেয় না। হ্যাঁ, নিচ্ছে না। তো সেক্ষেত্রে না আমি একটা কথা বলবো, দেখো কোনো ক্ষেত্রেই পরকীয়া ভালো না, কোনো ক্ষেত্রেই ভালো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে একটা কাজ করে না, তোমার পাস্ট লাইফের কাজ মানে কর্মা কিছুটা তো কাজ করেই। হুম, এবার সেটা এই লাইফে কিন্তু তুমি সেই সুযোগটা পেয়েছো যে তুমি সেম পেনটা কি দিচ্ছ, নাকি তুমি সেই সেম পেনটার থেকে একটু হলেও নিজেকে বুঝিয়ে সামলে নিয়ে বেরিয়ে আসছো। কারণ তুমি সেই মানে সেম পেন যদি দাও, তাহলে তোমাকে আবার কিন্তু জন্ম নিতে হবে এই পেনটা পাওয়ার জন্য। মানে তুমি লাইফ সার্কেল থেকে তাহলে বেরোতে পারবে না, ওই পরকীয়া পরকীয়াই চলে যাবে। বোঝাতে পারলাম? হুম, নিশ্চয়ই। মানে একদম। একটা জিনিস এটাও তো হতে পারে ম্যাম, ধরুন দুজনে ভালো আছে। সেই হুম, কাজটা বা ধরুন আমি বলছি যে সেই জিনিসটা করে হতে পারে তার বাড়িতে অন্যরকম ঝামেলা আছে। হুম। সেখানে মানে আমি কিন্তু এখানে কোনোভাবে না, না, হ্যাঁ। দর্শকরা যেন এটা না বোঝে যে আমি পরকীয়াকে খুব ভালো বলছি। হুম, কিন্তু সেখানে দাঁড়িয়ে মনে হয় না যে সেই ছেলেটা বা মেয়েটা ওইখানে কথা বলে বা ওর সাথে ঘুরতে গিয়ে বা ওর সাথে সময় কাটিয়ে ও হ্যাপি আছে, হুম, যেটা ও হুম। ওখানে পায়নি। তাহলে সেই ক্ষেত্রে কি? অনেক ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে না কিছুটা তোমার কার্মিকটা চলে আসে, বা কি অনেক ক্ষেত্রে সোলমেট চলে আসে, হুম, অনেক রিলেশনের ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নি চলে আসে, হুম। টুইন অনেক ফ্লেম তো ক্ষেত্রে। ভালো হয়। হুম। টুইন ফ্লেম, দেখো ভালো কোনোটাই খারাপ না, কিন্তু কোনোটাই পরকীয়া খারাপ না, খারাপ। কিন্তু পরকীয়া খারাপ, অবশ্যই পরকীয়া খারাপ, পরকীয়াকে ভালো বলা যায় না। কিন্তু দেখো একদিকে যেরকম খারাপ, আর একদিকে আমাদেরকে মানে কোনো একটা মানে আমার কাছে দু তিনটে কেস আসার পরে না আমি ভাবতে বাধ্য হয়েছি যে যেই মানুষটা পরকীয়ায় যাচ্ছে সে যাচ্ছে কেন? হুম, তাহলে যার সাথে রয়েছে তারও কি দায়িত্ব নেই যে তাকে সে ভালো রাখবে? বা তারও কি সেই মানে বোঝার ওই সেটা নেই যে আমার আমি যখন মানে তার যেরকম আমার দায়িত্ব আছে যে আমাকে সে ভালো রাখবে, আমারও তো দায়িত্ব আছে যে আমি তাকে ভালো রাখি। বা সে হয়তো কাজ করছে, সে ডিপ্রেসড আছে, সে টেন্সড আছে, হতেই পারে। আজকাল মানে ছেলে মেয়ে আমরা সবাই কাজ করি, সবার কাজের জায়গাতেই প্রবলেম আছে। কিছু একটু টাইম বার করে কোথাও বেরোনো, কিছু একটু টাইম বের করে কথা বলা, একসাথে চা খাওয়া, মাসে একটা আউটিং করা। আউটিং মানে এরকম না যে ২-৩ দিন ঘুরতে গেল, একটু বাইরে ডিনার করলো। হুম। এই ছোটখাটো জিনিসগুলো থাকে, এইগুলো তো অনেক এইগুলো সময় হয় না। ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো আজকাল হয় না দেখেই আমরা ভাবি, আর আমাদের মধ্যে না প্রত্যেকের মধ্যে ইগোটা ভীষণ কাজ করে যে আমি আমার টাকায় চলছি, হুম। আমি আমারটা করছি, তুমি তোমারটা দেখো, তুমি তো এত টাকা ইনকাম করছো, আমি আমি এক তোমার আমি আমি থেকে একটা তার কথা থেকে আমি একটা বেশি আমি একটা করছি। ছোট ঘটনা হুম, বলি। হুম, আমি এরকম শুনেছি একজন আছে, হুম, ধরুন
কথা বলছে, হুম, তারা পরকীয়া করছে, হুম, বা ধরুন তারা বন্ধু আছে, অনেকে আছে কি আহ, নিজে ভুল করে, ঠিক আছে, কিন্তু সরি বলে না, হুম, ঠিক আছে, আর যখন সরি বলে তখন লেট হয়ে যায়। হুম, অনেক হয়ে যায়। এবার এর ফলে কি হয়, ধরুন আমি আমি আমার ছেলে হিসাবে আমি আপনাকে এটা ডিফাইন করি, হুম, মানে এটা আমি কেন বলছি, কারণ আপনি বলেন না ইগো ব্যাপারটা, ইগোতে কি হয়, ধরুন কোনো ছেলে, একটা মেয়ের ভুল হচ্ছে, তো সেই মেয়েটা সরি বলছে, কিন্তু তার মধ্যে অনেক গ্যাপ পড়ে যাচ্ছে, হুম, বা সেই সরিটা মানে সরিই হচ্ছে, মানে হুম, সরি, এবার প্লিজ সরি আমি ভুল হয়েছে, হুম। এই দুটোর মধ্যে তো তফাৎ আছে, তফাৎ কিন্তু আছে, সরি তফাৎ তো আছে, আছে, সরি আছে। কিন্তু এখানে কোথাও না কোথাও এই কথার মধ্যে ইগোটা কাজ করছে, না ম্যাম? সবার চিন্তা ভাবনা তো সমান নয় কৌশিক। কিন্তু দেখুন ওই যে ইগোটার জন্য কিন্তু সম্পর্ক ভাঙছে। একদম। আর আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা ভুল হলো, দ্বিতীয়বার ভুল হলো, এই দুবার ভুল হওয়াটা কি ঠিক? না, একদমই না। প্রথমবার ভুল হওয়াটা সেটা ভুল। ভুল, দ্বিতীয়বার যদি ভুলটা হয় সেটা ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত তার। একদম। আর তৃতীয়বার যদি ভুলটা হয় মানে সে কোনো রকম ভাবেই চাইছে না ঠিক করতে, তার পুরোপুরি উঠে গেছে মন। হুম। সেই ক্ষেত্রে আমি বলবো যে এইভাবে মানে, কারণ যারা পরকীয়া করছে তারা নিজেরাও না আমি একটা এখানে হেডেকে পরকীয়া আমি থাকে। রাখছি না ম্যাম, মানে এখানে যারা আমি অন্য ইগোটা কারোর সাথে রাখছি, ইগোটা, ইগোটা রাখছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসা উচিত, দরকার, কারণ আমাদের প্রত্যেকের ভালোভাবে বাঁচার অধিকার আছে। ঠিক আছে? আর দুজনেরই দুজনের প্রতি দায়িত্ব থাকে। যদি আমরা সেটা পালন করতে না পারি হুম। বা প্রবলেম থাকে, তো আমরা কথা বলে সেখানে সেপারেশন নিতেই পারি। কারণ আজকাল না, আমরা আমাদের প্রত্যেকের যতই আমরা যত যাই কিছু করি, কোথাও একটা গিয়ে ইগোটা ভীষণভাবে করে, ক্ল্যাশ করে করে। ভীষণভাবে। যদি ধরুন এটা ধরুন ছেলের কাছ দিয়ে নেই, এটা সেই সেই ছেলেটার মধ্যে ইগোটা নেই। এটা তুমি দেখাতে পারবে না আমাকে যে একটা মানুষের মধ্যে ইগো নেই। হ্যাঁ আমি কি বলছি, ভালোবাসার খাতিরে, হুম, আজকে যদি আমি ভালোবাসি কাউকে, হুম। সেই জায়গাতে ইগোতে কাজ করবে না ভাই, তোর ইগো আমি দেখবো না ভাই। একটা টাইমের পরে চলে আসবে, আসতে আমি বাধ্য। সেটাই বলছি ম্যাম, সেটা যদি এসে যায় তাহলেই না এই ক্ল্যাশটা পড়ে, বা একদম, এই এই সম্পর্কে ভাঙনটা ঘটে। একদম। আর সম্পর্কের ভাঙন বা ইগো বা এই থার্ড পার্টি বা যাই বলো, পরকীয়া যাই বলো, সেক্ষেত্রে প্রথম যেই দুটো মানুষ থাকে, সম্পূর্ণ দায়টা তাদের নিজেদের। আমরা যদি আমাদের লাইফে অন্য কাউকে আসার জন্য বলি যে হ্যাঁ, দরজা খোলা রয়েছে তুমি এসো, তাহলে সম্পূর্ণ দায়টা সেই প্রথম দুটো মানুষের। কারণ তারা তাদের জায়গায় ডিসব্যালেন্স, তারা তাদের দায়িত্বের জায়গায় ডিসব্যালেন্স। হুম। ঠিক আছে? কিন্তু ভবিষ্যতে যদি তারা চায়, খুব কম, চায় না এটা। খুব কম, খুব কম। আর চাইলে পরেও না, মানে প্রচুর ছেলে বা প্রচুর মেয়ে আছে, সবার তো সমান নয়, সবার সবকিছু সমান নয়। কেউ কেউ আছে ভীষণভাবে মনে রাখে জিনিসগুলো। প্রথমে বললো যে হ্যাঁ ঠিক আছে, সবকিছু মিউচুয়াল হয়ে গেছে, সবকিছু ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো, গেল কয়েকটা মাস গেল, কিন্তু তারপরে এবার দুজনেই কিন্তু ভালো চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করছে মানে তাদের মধ্যে কোনো প্রবলেম হলে সেগুলো কিন্তু তারা মনেও রাখছে। ঠিক আছে? তো একটা সময় পরে গিয়ে সেগুলো একবারে ব্লাস্ট করছে। এবার ধরুন ম্যাম, ভাবার না আমরা এরকম কথা বলছি, হুম, হুম, যেটা হচ্ছে ধরুন অনেক মেয়েরা আছে হুম, যে পরে গিয়ে ভুলটা বুঝতে পারে, বা ছেলেরা হলো পরে গিয়ে আমি আমার যে আমি, বা কোনো মেয়ের গায়ে হাত দেওয়াটা, এটা যেমন একেবারেই আমি এটা সাপোর্ট করি না। কিছু কারণের জন্য সে ছেলেটা রেগে গিয়ে একটা মেয়েকে গায়ে হাত দিয়েছে, তাও মেয়েটা রয়েছে। বা ধরুন কোনো মেয়ে আছে এরকমও, যারা আহ, যায় আসে না আমার, থাকলে থাকো না থাকলে থাকো না, হুম, বা পরবর্তীকালে সে বুঝতে পেরেছে যে না, যদি আমি সেই সময়টা সরিটা বলে দিতাম না, তাহলে মনে হয় আজকে আমরা ভালো থাকতে পারতাম। হুম। তো এই জায়গাগুলো ম্যাম অনেকটা মানে সম্পর্কে অনেক ম্যাটার করে, ম্যাটার করে না? ভীষণভাবে করে, করে। তো ম্যাম আমি যাই হোক, এই যে বিষয়গুলো আছে এগুলো ম্যাম আপনি ঠিক করেন না কাউন্সিলিং এর দ্বারা, বা হ্যাঁ, এগুলো রেকি? কাউন্সিলিং এর দ্বারাই ঠিক হয়, এগুলো কাউন্সিলিং এর দ্বারাই ঠিক হয়। ঠিক আছে? নিশ্চয়ই। কিন্তু তারপরেও কাউন্সিলিং করার পরেও কিছু কিছু ক্লায়েন্ট হয় এত হেভি হয়ে যায়, কারণ হুম। তারা তখন রিয়েলাইজ করে যে ইস আমি যদি এটা করতাম, বা ইস এটা আমি যদি না করতাম, তখন তারা এতটা কান্না করে, আর এত মানে তাদের এনার্জি রিলিজ হতে থাকে যে আমি কেন করলাম। তো ওই সময় তখন রেকি হিলিংটা ভীষণভাবে দরকার হয়। হুম। তখন যদি আমি বলি তুমি মেডিটেশন করো, বুঝতেই পারবে না।
মাথার মধ্যে চলতে থাকে। চলবে আর মানে মানে সে মেডিটেশন করতে বলে পালিয়ে যাবে, ধুর, এতক্ষণ ধরে কে বসবে? হবেই না। তখন রেকিটা করা হয়। আর এর অনেকে আছে যে অনেকে সবার ধৈর্য তো থাকে না, তো সেক্ষেত্রে ডিস্টেন্স রেকি হিলিংটা ভীষণ কাজ করে। সে তার মতন কাজ করছে, সে খাচ্ছে যাচ্ছে, অফিস যাচ্ছে, কাজ করছে, পুজো করছে, সিনেমা দেখছে, যা হুম, কিছু হুম, করছে। আমি আমার জায়গায় বসে ডিস্টেন্স হিলিং দিতেই পারি, বাহ! সেটা যেখানে খুশি। আমি এখানে বসে যদি কেউ চাঁদে রয়েছে, কথার কথা চাঁদে রয়েছে, রেকিতে কিন্তু সেই ওই ওই অবধি চলে যাবে। এতটা পাওয়ারফুল জিনিস। এতটা পাওয়ারফুল রেকি, রেকি ভীষণ পাওয়ারফুল। বাহ! আমি তোমায় আমি শুধু শুধু বলছি না যে রেকি সর্বে সর্বা। আমি একজন ভদ্রমহিলা, বলি তোমাকে, একজন তখন ফার্স্ট রেকি শিখেছি। আমার সেকেন্ড ডিগ্রি অবধি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গেছিলাম এক জায়গাতে, তো ওখানে ওনাকে দেখলাম যে উনি হাঁটতে পারছে না, খুব একটা যে হেলদি উনি সেটা নয়, বাট উনি হাঁটতে পারছে না। উনি মানে ডান দিকে হাঁটছে তো মনে হচ্ছে ডান দিকে এক্ষুনি পড়েই যাবে। তো আমি বললাম কি হয়েছে তোমার? তো বলছে এরকম পায়ে খুব ব্যথা, পায়ের নিচে প্রবলেম রয়েছে, কি গুরশুল না কি বলে একটা ওটাকে, আমি অতটা নাম জানি না। তো খুব ব্যথা হয়, শক্ত হয়ে রয়েছে, আমি দেখছি উনি ব্যথা পাচ্ছেন, ব্লেড দিয়ে কাটছেন চামড়া যাতে ও ব্যথাটা কমে। হ্যাঁ, 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 এক ব্লেড ধরনের মানে দিয়ে, হ্যাঁ, জমে যায় ওখানে। জমে যায় পায়ের তোমার হুম, মানে হুম, 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 হুম। এক ধরনের গোড়ালির নিচে। ব্যান্ডেড পাওয়া যায়, যেটা হ্যাঁ লাগালে ওটা হ্যাঁ আস্তে হ্যাঁ। আস্তে ঠিক হয়। এবার উনি সেটা করেনি, সবাই সব ব্যাপারে জানেন না। তো ওনাকে আমি দেখতাম কি না উনি ব্লেড দিয়ে কাটছেন, আমি বলছি, কেন? মানে ব্যথা লাগে, ইভেন তার ব্লাড বেরিয়ে গেছে, তার এত পায়ে ব্যথা করছে, ওই যে ব্লাডটা বেরিয়েছে না, তার ফিলিংস নেই। ফিলিং নেই। আমার কি মনে হলো না, আমি ওনাকে রেকি দিয়েছি। তো আমি যখন রেকিটা দিচ্ছি, দেখলাম যে 10 মিনিট পর উনি ঘুমিয়ে গেছে। আমি আগে আমার গুরুকে ফোন করেছি যে স্যার এরকম এরকম প্রবলেম, আমি কি দিতে পারবো? তো উনি বললেন যে হ্যাঁ দাও, কিন্তু তুমি টাচ করবে না, টাচ করে দেবে না, কারণ এনার্জি তো অনেকের প্রচণ্ড ব্যাড থাকে, প্রচণ্ড গুড থাকে, গুড কমই থাকে, ব্যাডটাই বেশি থাকে, তো সেটাও আমরা আবার নিয়ে নিই, তখন আমরা ড্রেন্ড হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে টাচ করিনি, কিন্তু মানে যতটা ডিস্টেন্সে দেওয়া যায় দিয়েছি। উনি না ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠলেন, উঠে বলছে তুমি কি দিয়েছো আমাকে? আমি বলছি কেন? বলছে তুমি যখন করছো, তোমার কাজ করছো, আমি একটা হিট বুঝতে পারছি। ধরো এটা এটা ওই মহিলার পা, আমি এতটা দূর থেকে হিলিংটা করছি, সে হিটটা বুঝতে পারছে। আর বলছে আমার পা, আমার মনে হচ্ছে পায়ের থেকে কিছু টেনে বা মানে বার করে নিচ্ছে কেউ। বলছে জোরে সুতো দিয়ে কেউ কিছু টেনে বার করছে, তার ওই ব্যথা, তার ওই খারাপ এনার্জিগুলো রিলিজ হচ্ছে। ইভেন তুমি চাইলে আমি মানে ওই ভদ্রমহিলার সঙ্গে তোমাকে কথা অবধি বলিয়ে দিতে পারি। মানে উনি এখন লিটারেলি খুব ভালো আছে, ওনার হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা নেই। আমি ওনাকে 24 যেটা পয়েন্ট হয়, 24 পয়েন্ট দিইনি, 24 পয়েন্ট রেখে দিইনি। আমি হাঁটু থেকে ওনার পায়ের পাতাটা অবধি দিয়েছি। তাতে করে আমার মানে একটু প্রবলেম হয়েছিল ঠিকই, এনার্জি ড্রেন আউট হয় অনেক সময়। হয়েছিল, কিন্তু এই যে ক্লায়েন্ট ভালো আছে, দেখে এটাই ভালো লাগছে স্যাটিসফ্যাকশন। যে হ্যাঁ ভীষণ, মানে একজন বয়স্ক মহিলা যিনি মানে হাঁটতে অবধি পারতেন না, ঠাকুর ঘরে যে যাচ্ছে, পুজো দিচ্ছে, তার খুব কষ্ট, মানে মা গো বাবা গো করে উঠছে, মা গো বাবা গো করে বসছে। এখন সে দোতলার সিঁড়ি ভেঙে উঠছে, সিঁড়ি ভেঙে নামছে, বাজার যাচ্ছে, এহ, সব কাজ করছে। তো এটা তো মানে ভালো লাগে। বলতে গেলে একটা একটা সিনেমা ছিল হ্যাপি ফিট। একদম, মানে এটা যে এত ভালো বলে বোঝানো যাবে না। মানে এই ফিলিংস গুলো যে তখন মনে হয় যে না হ্যাঁ কিছু আমি পারি বা আমি কিছু শিখেছি, হুম। যে মানুষ এইগুলোই ভালো আছে। সার্টিফিকেট মনে হয়। এইগুলোই সার্টিফিকেট, কাগজের সার্টিফিকেটে কি আছে? কজন দেখতে যাচ্ছে যে আমার কাছে 10টা মোডালিটি সার্টিফিকেট আছে? কজন দেখতে যাচ্ছে? দেখতে সেটাই। যাচ্ছে না। বাট এই যে যখন উনি ফিলটা ভালো করছেন, উনি আরো মানুষকে বলছেন, তাতে আমার যে খুব নাম হচ্ছে সেটাতে না, মানে তারাও চাইছে যে আমিও তাহলে ভালো থাকতে পারবো। মানে আমার মনে হচ্ছে আমি তাহলে আমি পারছি। হ্যাঁ, মানে ইউনিভার্স সাকসেস আমাকে ওই আশীর্বাদটা দিয়েছে যে আমি দিচ্ছে। আর 5টা মানুষকে ভালো রাখতে পারবো। এটাই অ্যাচিভমেন্ট আমার কাছে। খুব কিছু সুন্দর, তো ভালো কাজ খুব করেছি সুন্দর। যার ম্যাম জন্য। একটা জিনিস আমার মাথায় হ্যাঁ। হঠাৎ করে এলো, সেই হুম আমার পরকীয়া থেকে বেরিয়ে গিয়ে হুম অনেকে আছে না ম্যাম, জীবনে সরি বলে না। হুম। তো সরির ইম্পর্টেন্টটা কতটা একটু রাখবেন? অনেক ইম্পর্টেন্ট সরির, সরির ইম্পর্টেন্ট প্রচুর। একটা একটা সরিতে একটা মানুষের জীবন বাঁচতে পারে, একটা সরিতে একটা মানুষের রিলেশনশিপ ভালো হতে পারে, একটা সরিতে অনেক কিছু হতে পারে। কিন্তু ওই মানে সরি বলবো, আর আমি কেন বলবো, সে কেন বলবে না,
এই ইগোটা যখন চলে আসে না, তখন আর সরিটা অতটা ভ্যালিউ থাকে না। কিন্তু সরিটার ভ্যালিউ পরে হয়, এতটাই পরে হয় আর এতটাই দেরিতে হয়, মানে তখন রিগ্রেট করলেও কিছু কাজ হয় না, তখন হাত পা মারলেও কিছু কাজ হয় না। ঠিক আছে, কিন্তু সরিটা, আমি তোমাকে একটা মানে সত্য ভাষায় বলি, হুম। সরিটা হলো তুমি একটা খাবার খাচ্ছ, সেই খাবারের নুনটা যদি ঠিকঠাক হয়, হুম। তোমার খাবারটা খেতে ভালো লাগবে। ঠিক আছে, এবার তুমি লজ্জার খাতিরে বা ইগোর খাতিরে বা রেগে আছো, তোমার তরকারিটা নুন নেই, তুমি খেয়েই যাচ্ছ, তুমি স্বাদ পেলে না। পেটটা ভরলো ঠিক আছে, স্বাদ পেলে না। কিন্তু নুনটা যদি দিয়ে খেতে, তাহলে আরো একটু স্বাদ নিয়ে খেতে পারতে, টেস্ট হতো, আর একটু আরাম করে খেতে পারতে। সরি খাবারের নুন, সিম্পলি আমার মনে হয় এটা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা একেবারেই অনেকটাই শেষের দিকে চলে এসেছি, এবং শেষে একটা প্রশ্ন এখানে আমি ভেবেছিলাম আপনাকে জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে ম্যাম, আমাদের যে মৃত্যু, মৃত্যু, হ্যাঁ। আমরা মৃত্যুকে অনেক সময় ভয় পাই, হুম, কিন্তু পৃথিবীর সব থেকে চরম সত্য হচ্ছে মৃত্যু। হুম। মানে এটার বাইরে আর কিছু হতে চরম পারে না। সত্য, পরম সুখ, দুটোই মৃত্যু। কেন সুখ কেন? সুখ এই কারণে, এবার যারা দেখো মানে আপনি মারা যে পরম গেছে। সুখ বলছেন, হুম। যারা আত্মহত্যা করছে সেখানে কি না, সুখ আছে? সেখানে একেবারেই সুখ তাহলে নেই। মৃত্যুর তাহলে অনেকগুলো মানে একদম, রাস্তা আছে, সেগুলোতে একদম, সুখ আছে, একদম, কোনোটাতে সুখ নেই। একদম। তুমি নর্মাল, কারো নর্মাল ডেথ হচ্ছে, হুম। যে তার যেই টাইমটা ছিল সেই টাইমে সে গেল, সেটা সুখ। তার টাইমের আগে গেল, সেটার থেকে মানে খারাপ জিনিস, সেটার থেকে খারাপ কিছু আর হয় না। তোমার হাতটা কেটে দিল কেউ, কাটার পরে সেই তোমার হাতে নুন দিয়ে দিল, যে ব্যথাটা হবে তার 1000 গুণ বেশি ব্যথা সে সুইসাইড করার পরে বুঝতে পারে। তো ওটা উচিত না করা, ঠিক আছে। কিন্তু মৃত্যুটা, যেটা বলবো মৃত্যুটা সুখ, আমি এই কারণে বলছি, একটা মানুষের জীবন দশায় তার অনেক প্রবলেম থাকে, অনেক প্রবলেম। কি করে খাবো, কি করে ভালো থাকবো, কি পরবো, কি মানুষজন, সব থেকে বড় প্রবলেম মানুষ কি বলবে, আমার পাশের বাড়ির লোকটা কি বলবে, আমার কলিগ কি বলবে, এই প্রবলেমটা সব থেকে ওপরে থাকে। আর মানুষটা যখন মারা যায়, তার এত কিছু ভাবনা থাকেই না, কে কি বললো না বললো, কারণ সে যখন মারা যায় না, তার সোলটা পুরো হায়ার লেভেলে চলে যায়। তখন সেখানে সে তাকে পেয়ে যায়, যাকে মানে যার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আমাদের সমস্ত খারাপ জিনিস ভালো জিনিসগুলো ফলগুলো ভোগ করতে এসেছি, এবং মৃত্যুর পরে সে জানতে পারে যে হ্যাঁ আমি আমার কাজগুলো ঠিকঠাক করে এসেছি, এরপরে যা কিছু আমার সাথে হবে বা যা কন্ট্রাক্ট আমি সাইন করবো ইউনিভার্সের সাথে, সেটা ভালোই হবে। তো অবভিয়াসলি তখন মৃত্যুর পরের সময়টা তাদের ভালোই লাগবে। কিন্তু তুমি, তোমাকে ভগবান একটা টাইম দিয়েছে, তুমি সেই টাইমের আগে চলে গেলে, তো তোমাকে তো ভগবান ক্ষমা করবে না, এটা কি তোমাকে ঘুরে আরো আসবে? ডবল শাস্তি দেবে। মানে পাস্ট লাইফে বা পাস্ট পরবর্তী লাইফে তো লাইফে তো? ছেড়েই দাও, সে মানে আদৌ জন্ম পাবে কিনা তার ঠিক নেই, পাস্ট লাইফ তো অনেক দূরের কথা। কিছু কিছু ক্ষেত্রে, সবাই পায় না, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ হয়, তাদের জীবন দশায় তারা, তাদের যা কর্ম থাকে কিছুটা মাপ হয়। কিন্তু তার মানে এই না যে আমি আজকে মরেছি মানে আমি, আমার পিণ্ড দান হয়ে গেল বা কোনো কিছু হলো, বেশ কয়েকদিন পর আমি আবার জন্ম নিয়ে নিলাম। প্রথমত সে দেখবে মানে করার পরে যে তার এখনো এতগুলো বছর বাকি, সে অতগুলো বছর এখানেই সার্ভাইভ করবে, না মাটিতে থাকবে না আকাশে থাকবে, গাছে গাছে ঘুরবে, হাওয়ায় ঘুরবে, তার খিদে পেলে সে খেতে পারবে না। আমরা ভাবি যে মানুষ মারা যাওয়ার পর তাদের খিদে ঘুম পায় না, তাদের তৃষ্ণা পায় না, সব পায়, সব পায়। সব পায়। তার সামনে খাবার রয়েছে, সে ধরতেই পারবে না খাবার, তার সামনে জল রয়েছে, সে খেতেই পারবে না জল, একটা ভালো জায়গাতে সে থাকতেই পারবে না। যারা যারা এইরকম নিজেদের জীবনটা, নিজেদের লাইফটা নিয়ে নেয়, তারা কখনো ভালো জায়গাতে স্টে করতেই পারে না, কারণ তারা খারাপ কাজ করেছে আর তাদেরকে থাকার জায়গাটাও খারাপই দেওয়া হয়। এটা আমরা যারা খিলা তারা আমরা জানি, কিছু কিছু ক্ষেত্রে খারাপ তো লাগে, কিন্তু আমরা হেল্পলেস, আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের, আমরা এখন বডিতে রয়েছি, আমাদের সোলটা আমাদের সাথে, আমাদের বডিটা হুম। আমার সাথে, কিন্তু তাদের তো বডিটা নেই, শুধু সোলটা রয়েছে, আমাদের কিচ্ছু করার নেই। কিন্তু হ্যাঁ, তারা যেই জিনিসগুলো দেখতে পাবে, তারা যেই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবে, আমরা সেগুলো পারবো না। ইভেন তারা
অনেক ক্ষেত্রে বলার চেষ্টাও করবে, যেটা আমার সাথে হয়তো কাল বা পরশু হবে, তারা জেনে গেছে, কিন্তু সে হয়তো বলছে, আমার ক্ষমতা নেই সেটা শোনার। আর সে জানে যে হয়তো কাল বা পরশু গিয়ে এই প্রবলেমটা তার হবে, বা এই প্রবলেমে তার এই এতটাই খারাপ হবে যে সেখান থেকে বেরিয়ে আসাটা কষ্টকর। হয়তো কোনো কাছের মানুষই সেটা বুঝতে পারছে, বলতে পারছে না, কিন্তু সে তো ভালোবাসে। সে যতই মারা যাক যাই করুক, সেটা তার পরিবারের লোককে ভালোবাসে। হুম। সে বলতে পারছে না, তো তার কষ্টটা কোথায় তুমি ভাবো। যে সে জানে যে পরশু তার সাথে এটা হবে, তার নিজের লোকের সাথে, সে সবটাই জানে, সে চিৎকার করে বলছেও, হয়তো আমরা শুনতে পাচ্ছি না। আবার যখন সেই প্রবলেমটা আমাদের সাথে হবে, সে জায়গায় দাঁড়িয়ে দেখবে যে হ্যাঁ হয়েছে, আমি জানতাম, আমি বলেছি, কিন্তু আমার সেটা কিছু করার নেই। কি অত্যাচার! এইটা তো কিছুই না, এটা কিছুই না। তার যদি জীবনদশা আরো 10-5 বছর বেশি থাকতো, সেটা সে যেরকম ফল ভোগ করছে, তারপরে তার একটা আলাদা ডাইমেনশনে যাবে, হুম। সেখানেও তাকে হোল্ড করানো হয়। আত্মহত্যার শাস্তি প্রচুর, মানে ওটা তোমার আমাদের যদি ধরুন জীবনদশা। আমার মাইন্ডে এলো, হুম। তাই প্রিয়াঙ্কা ম্যামকে ফোন করলাম, হুম। কিভাবে আমি ঠিক করবেন, ছোট করে যদি রাখেন দর্শক? কি ঠিক করবো? মানে ধরুন আজকে অনেক দর্শকরা দেখছে বা ছেলেমেয়েরা দেখছে, হুম। আহ, এরকম কোনো ডিসিশনের জন্য সে একরকম পথ নিতে চলেছে, হুম। আপনাকে ফোন করলো, তো সেখানে কি কাউন্সিলিং করে জিনিসটা ঠিক কাউন্সিলিং হবে? ভীষণ দরকার ওখানে, কাউন্সিলিং। আর যারা এইরকম মাইন্ডের হয় যে আমি আমার লাইফটা শেষ করে দেবো, তাদেরকে কাউন্সিলিং করানো কৌশিক, মানে প্রচণ্ড ধৈর্য লাগে প্রথমত। তারা তারা সেম কোশ্চেন, অনেকেই আছে সেম কোশ্চেন তোমাকে মিনিমাম 7 থেকে 8 বার করবে, মিনিমাম। তুমি তাকে 7 থেকে 8 বার বোঝানোর পরেও তার মাথায় ঢুকবে না। সে তার মনে হবে তুমি তো তাকে কিছু বলোইনি, সে তো এই কোয়েশ্চেনটা করেইনি, সে তো প্রথমবার করছে, কিন্তু অলরেডি 7-8 বার করা হয়ে গেছে। আপনি ফেস করেছেন তার আমি মানে? করেছি, আমি ফেস করেছি দেখেই না আমি তোমাকে বলতে পারছি। সে ভালো আছে? হুম, ভালো আছে, আমি ভালো কারণটা আছে। আমরা জানতে চাইবো না, কিন্তু কারণটা বলতে পারবো না, কারণ আমি কথা বলেছিলাম, তো বলেছে যে না একটু রাখতে, বলেছে না বলো না। সেই মেয়েটি ভালো আছে, আর সে ভীষণ ভালো আছে, মানে ভীষণই ভালো আছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আজকে আমাদের এত সুন্দর করেছে পডকাস্টটা দেওয়ার জন্য। এবং আমরা শেষের দিকেই রয়েছি, হুম, হুম। তো আপনার যদি কোনো কথা বাকি থাকে বা আমার যদি কোনো প্রশ্ন বাকি থাকে আপনি রাখতে পারেন। না কৌশিক, তুমি যা কিছু কোয়েশ্চেন করেছো, আর এর উপরে আমার মানে এখন আপাতত কিছু বলার নেই। শুধু এটাই বলার যে আমরা যারা রয়েছি, বা এই যে আমাদের তো মানে সংসার সামলে সব কিছু করতে হয়, হুম। তো সেক্ষেত্রে অনেকেই আছেন যারা ফোন করেন, হয়তো সেই সময়টা ফোনটা রিসিভ করা হয়ে ওঠে না, হয়তো 2-3 বারও ফোন করেছেন যে হয়নি, সময় করে করি, ঠিক হুম। আছে, ব্যাকটা মানে করি যদি ফোন, কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেওয়া যায় তাহলে হ্যাঁ, আপনি কিন্তু নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ রিপ্লাই করে করবেন। রাখলে ভীষণ সুবিধা হয়। আর প্রবলেমটা ভয়েসে হ্যাঁ, বলে প্রবলেমটা রাখলাম। যদি একটু ভয়েসে করে দেয়, তাহলে আমি আমার সময় নিয়ে রিপ্লাই করি। আমি এরকম আজ অব্দি হয়নি যে কেউ মানে ফোন করেছে আমি তাকে ফোন করিনি বা কিছু, হ্যাঁ হয়তো ধরতে পারিনি, কারণ সব কিছু সামলে করাটা একটু চাপ হয়, কিন্তু হয়, মানে বাহ, মানুষ হেল্প পায়, হেল্প পাবে হেল্প পাবে। নিশ্চয়ই ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আর ম্যামের প্রথম পডকাস্ট আমাদের সাথে কে পডকাস্টের সাথে, এবং আমি বেশি দীর্ঘায়িত করবো না, নাম্বার দেওয়া আছে বাদিকে নিচের দিকে, আর কল করুন, কথা বলুন। যেরকম আপনারা ভাবছেন যে এত খরচা হতে পারে, সেরকম না ম্যাম, খুবই নমিনাল চার্জেসে কাজ করে। আমি এখানে চার্জেসে কথা বলি না, আপনারা জানেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট প্রিয়াঙ্কা ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।